আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের 34 ঘন্টার লাইভ মেগা ক্লাস, তো মেগা ক্লাসের মধ্যে 16তম ক্লাস এটা আমার 34 ঘন্টা ক্লাসের। এটা মোটামুটি বলা চলে একটা বনিয়ামিন পেজের ঈদ উৎসব। তোমরা কি বলো? এটা কি বনিয়ামিন পেজের কি একটা ঈদ উৎসব না? ঈদ মুবারক। ঠিক আছে, তোমাদের সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, তো এটা একটা মোটামুটি একটা ঈদ উৎসব আমাদের এই 34 ঘন্টা লাইভ ক্লাস। তুমি ভাবো এই 34 ঘন্টা লাইভ ক্লাস কোথায় তুমি পাইছো? বলো কোথায় পাইছো? তোমার কি মনে হয় এই জীবনে তুমি কখনো কোথাও কোনো প্ল্যাটফর্মে পাও কিনা এটাও শিওর না। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এটা একটা কি আমাদের মোটামুটি একটা কি আমাদের এটা ঈদ। ঠিক আছে, এটা একটা ঈদ। ঠিক আছে, আমার কাছে ঈদ ঈদ লাগতেছে। আমি তো যখন থেকে শুরু হয়েছে এই 34 ঘন্টা মেগা ক্লাসটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি ভাবতেছি ওরে বাপরে 34 ঘন্টা একটা ক্লাস, মানে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে একটা ঈদ একটা বাপ। আচ্ছা যাই হোক, অলরেডি অনেকে চলে আসছো। তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা ক্লাসটা শেয়ার করবা। আমি চাই আমার এই ক্লাসটাই ঈদ মুবারক। ধন্যবাদ, তোমাদেরও ঈদ মুবারক। হ্যাঁ, আমি চাই আমার এই ক্লাসটা তোমরা শেয়ার করো, যথেষ্ট পরিমাণে শেয়ার করো, যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করো। 1K যাতে হয়, ঠিক আছে, 1000 যাতে হয় আমার ক্লাসের, আজকের ক্লাসে যাতে 1000 হয়। হ্যাঁ, তোমরা 1000 যাতে হয় 34 ঘন্টা লাইভ ক্লাস। আমরা একটু দেখি। তো আবার দেখো এই যে ক্লাসটা এখন কিন্তু শেষ মুহূর্তে চলে আসছে। এবার কথা হচ্ছে শেষ মুহূর্ত যেহেতু চলে আসছে তার মানে কি পুরস্কার যা আছে এখন মনে করো শেষ মুহূর্তে পুরস্কার হাতে নিয়ে নিবা, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো যেহেতু পুরস্কার হাতে নিয়ে নেওয়ার সময় হয়ে গেছে তা আমি চাইবো তোমরা কি পুরস্কারটা হাতে নিয়ে নাও। আমাদের এই যে শেয়ার করবা, তুমি ক্লাসটা শেয়ার করতেছো, শেয়ার করলে কি তুমি কি কিছু পাবা না? অবশ্যই পাবা। ঠিক আছে, বিনিময় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিময় না থাকলে সেখানে ভালোবাসা জমে না। আর ভালোবাসার জমাইতে হইলে তোমাকে বিনিময় নিতে হয়। ঠিক আছে, আদান প্রদান করতে হয় কিছু। তো তুমি আমাকে কিছু দিবা, আমি তোমাকে কিছু দেবো। এইটাই পৃথিবীর নিয়ম, এটাই হচ্ছে কি পৃথিবীর নিয়ম, পৃথিবীর চূড়ান্ত নিয়ম। তো তোমরা যদি ফ্রি আমার এই ক্লাসটা শেয়ার করো তাহলে তোমরা কি কিছু পাবা। কি পাবা? 3400 টাকা নগদ টাকা পাবা, 3400 টাকা নগদ পুরস্কার পাবা, প্লাস আর কি পাবা? 18টা ক্রেস্ট পাবা। তারপর সেটা তোমার আমাদের এখান থেকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড 34টা টি শার্ট পাবা, আবার সাজেশন পাবা আমাদের এখান থেকে 34টা। তো অনেক কিছু পুরস্কার আছে আমাদের যদি তুমি ক্লাসটা শেয়ার করো, মেনশন করো বন্ধুদেরকে, ক্লাসে শেয়ার করো বন্ধুদেরকে। ঠিক আছে, তো এই পুরস্কারটা পাবা। আমি আগেই বললাম যে বিনিময় ছাড়া কখনো ভালোবাসা জমে না, একতরফা কখনো ভালোবাসা হয় না। তো ভালোবাসাটা হইতে হবে তোমাকে কি কিসের ভিত্তিতে? ভালোবাসাটা হইতে হবে বিনিময়ের ভিত্তিতে। তো তোমরা যারা ক্লাসে অলরেডি চলে আসছো তোমরা হৃদয় ভাইয়ের ক্লাসটা জলদি শেয়ার করে দাও, ব্যাপকভাবে শেয়ার করে দাও। একটা স্টুডেন্ট চাই আজকের ক্লাসটা আমি। ঠিক আছে, তোমরা শেয়ার করো, ফার্স্ট শেয়ার করো, ক্লাস শুরু করে দেবো। আচ্ছা এবার দেখো আমাদের এই যে ফ্রি ক্লাসের এই দেখো বিশাল বড় একটা রুটিন ছিল। ঠিক আছে, একটা ঈদ। আর এই ঈদে আমাদের এই ঈদে কি কি ছিল না বলো তুমি? আমাদের এই যে ঈদ, এই ঈদে কি ছিল না সেটা বলো তুমি। এমন কোনো কিছু পাবা না যে এটা ছিল না আমাদের ঈদে। বুঝতে পেরেছি, আমাদের ঈদের সব কিছু ছিল। একেবারে তোমার 22 তারিখ ক্লাস শুরু হয়েছে 12টা, বিকাল দুপুর 12টায় 22 তারিখ ক্লাস শুরু হয়েছে। আর আজকে হচ্ছে 23 তারিখ, এখন হচ্ছে সন্ধ্যা 6টা আমার বাংলা ফার্স্ট পার্ট ক্লাস। ঠিক আছে, আর মাত্র 2টা ক্লাস আছে ঈদের আর 2টা ক্লাস বাকি আছে। তো ঈদ একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আর শেষ পর্যায়ে ধামাকা 3টা ক্লাস, একটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট, একটা আইসিটি, আর একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট। তো এই যে ধামাকা, এই সবগুলো ধামাকা কি তোমাদের জন্য আমরা আনছি। তোমরা ফার্স্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, বিনিময় ছাড়া কখনো ভালোবাসা জন্মে না। আচ্ছা এবার তোমাদের আরো একটু, আমাদের যারা পেইড বেসে ক্লাস করছো, হৃদয় ভাইয়ের ক্লাস যারা FRB 3.1 এ বাংলা ফার্স্ট পার্ট ক্লাস করছো তারা বুঝতে পারছো যে ক্লাস কতটুকু প্রাণবন্ত হয়, ক্লাস কতটুকু তোমার প্রাণবন্ত করা যায়, ক্লাস কতটুকু মজা নিয়ে ক্লাস নেওয়া যায়, আর বাংলা প্রথম তোমাদের ভিতরে কিভাবে ঢুকানো যায় এটা তোমরা হৃদয় ভাইয়ের ক্লাস করে প্রথম ক্লাস করে বুঝে গেছো। তো এবার দেখো তোমাদেরকে এই যে আমাদের যে এই একটা সুন্দর একটা ভর্তি পদ্ধতি তোমাদের যারা সামনে নিয়ে আসলাম, এইটা দেখো। প্রথম আছে কম্বো কোর্সটা হচ্ছে কোর্স ফি 1490 টাকা। আর যদি সিঙ্গেল একটা কোর্সে ভর্তি হতেছো, হৃদয় ভাইয়ের বাংলা প্রথম পড়তে ভর্তি হবা তাহলে তুমি 990 টাকা। যদি মনে করছো বনি ভাইয়ের ইংলিশে ভর্তি হবা তাহলে সে কি 990 টাকা। যদি আইসিটি পাবেল ভাইয়ের ক্লাসে ভর্তি 990 টাকা। অর্থাৎ কি এই কম্বো কোর্সে ভর্তি হলে একসাথে ভর্তি হলে 1490 টাকা। আর বাংলার জন্য বাংলা 2 বস জাহিদ ভাই, হৃদয় ভাই, বাংলা 2 বস বাংলার জন্য আছে। ঠিক আছে, ইংরেজির জন্য বনি ভাই সেরা। ঠিক আছে, আইসিটির জন্য তো বলাই লাগে না পাবেল ভাই। তারপর আছে কি মানবিকের কোর্স, এই মানবিকেও 1490 টাকা কোর্স ফি। যদি তোমার একটা সাবজেক্টের জন্য ভর্তি হও 750 টাকা। আর যারা মনে করছে এখন ভর্তি হবা 10% ডিসকাউন্ট চলতেছে। কি আশা করি এইটা ভর্তি সম্পর্কে তোমাদের ক্লিয়ার।
তো ভর্তি পদ্ধতি দেওয়া আছে, আমাদের বিকাশ নাম্বার সব কিছু দেওয়া আছে A to Z। আর যদি মনে হয় কম্বো কোর্স এবং সেটা কি গ্রুপ কোর্স দুইটা মিলে ভর্তি হচ্ছে একসাথে, তাহলে অল কোর্স বান্ডেল কোর্স সেটা হচ্ছে 2490 টাকা। আশা করি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এবার আজকের ক্লাসটা করলে তো তোমার কি মনে করছে ভর্তি হইতেই হবে, এরকম একটা ব্যাপার। এবার দেখো আমি যে ক্লাসটা নিব তোমাদের কি নিব, আজকের ক্লাসটা আমি যে ক্লাসটা নিব এই ক্লাসটাই তোমাদের কি দিব, কতটুকু নিব ওইটা দেখো। সৃজনশীল কিভাবে পড়তে হয়, প্রথম কথা হচ্ছে আমি যে ক্লাসটা নিব আজকে কি বললাম প্রথমে, যে তুমি যে সৃজনশীল যে পড়বা এই সৃজনশীলটা কিভাবে পড়তে হবে, সৃজনশীল কিভাবে তুমি পড়বা, এই সৃজনশীল পড়ার যে ওয়ে এইটা কেমনে পড়বা ওইটা দেখাবো। সৃজনশীল কিভাবে পড়তে হবে, সৃজনশীল কিভাবে পড়বা, তো সৃজনশীল পড়ার টেকনিক বাংলা ফাইনাল সাজেশন। তারপর কি বলছি কি পোলাপান এই স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস নিব, মাত্র 194 জন স্টুডেন্ট। কি তোমরা এখনো ক্লাসটা শেয়ার করতেছো না, কোনো কিছুই না, এরকম ভাবে ক্লাস নেওয়া যায় বলো? হ্যাঁ, ক্লাস জাস্ট শেয়ার করো, হ্যাঁ সবাই ক্লাস শেয়ার করো, দ্রুত শেয়ার করো, দ্রুত শেয়ার করো। তো কি বললাম যে এই সৃজনশীল তোমাকে কিভাবে পড়তে হবে, সৃজনশীল কিভাবে পড়তে হবে, এই জায়গায় আজকে এমন একটা টেকনিক দেখাবো যে 1 মিনিটে একটা সৃজনশীল কিভাবে পড়বা তুমি, 1 মিনিটে সৃজনশীল কিভাবে পড়বা, 1 মিনিটে সৃজনশীল কিভাবে পড়বা। এই দ্রুত ক্লাস শেয়ার দাও, মেনশন দাও, তোমাদের বারবার বলতে হয় ক্লাস শেয়ারের জন্য। এদিকে তাকাও, কি বললাম এমসিকিউ কিভাবে পড়তে হবে। অর্থাৎ কি এমসিকিউ পড়া, এই যে গদ বাদে এত কিছু, এই এত কিছু কেমনি এত শেষ করবো, এমসিকিউ কিভাবে পড়তে হবে। তারপরে সিকিউর জন্য কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি তোমাদের যে আপকামিং বোর্ড পরীক্ষা আসবে এই বোর্ড পরীক্ষার জন্য তোমাদেরকে 8টা গল্প কবিতা দিব। তোমাদেরকে কয়টা গল্প কবিতা দেবো, 4টা গল্প দিব, 4টা কবিতা দিব, এর বাইরে আর কিছু পড়তে হবে না। তো এই 4টা গল্প এবং 4টা কবিতা কখন দিব, এটা হচ্ছে ক্লাস শেষে পাবা, একেবারে লাস্ট দিকে আমাদের এইটা স্লাইডে আছে। আশা করি বুঝতে পারছো। এই আমাদের আজকের আমি কি পড়াবো তোমাদের, এটা হচ্ছে সংক্ষেপে 1 মিনিট যে আমি কি পড়াবো তোমাদের। কি বলছি, সৃজনশীল কিভাবে পড়তে হবে, এমসিকিউ কিভাবে পড়তে হবে, তারপর সিকিউর জন্য কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, A to Z দিব, A to Z দিব। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে। এখন 6টা 10 বাজে, 6টা 10 বাজে, 6টা 11, তো 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ক্লাস শুরু করে দেবো। 1 মিনিট একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও, ক্লাস শুরু করে দেবো, ক্লাস শুরু করে দেবো। 1 মিনিট সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। 1 মিনিট একটু ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত দ্রুত সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছিলাম যে 1K পাবো, ঠিক আছে, 1K পাবো প্রত্যাশা করছিলাম, 1K পাবো, কিন্তু এখন কি পোলাপান মাত্র 238 জন, ঠিক আছে। এটা হইল বলো, হৃদয় ভাইকে কি ভালোবাসো না তোমরা, ক্লাস শেয়ার করতেছো না, ক্লাসে পোলাপান আসতেছো না, তাহলে হইলো এটা বলো। এরকম ভাবে চলতে থাকলে তো হৃদয় ভাই ক্লাস নিবে না, আর বুঝছো, এরকম ভাবে চলতে থাকলে হৃদয় ভাই ক্লাস নিবে না, এটা মাথায় রাখতে হবে। তো কি করতে হবে, এখন কি করতে হবে, তোমাদের ক্লাসটা দ্রুত শেয়ার করতে হবে এবং প্লাস 1K পোলাপান নিয়ে আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ 26 ব্যাচের জন্য এটা দরকারি, ঠিক আছে, সব ব্যাচের জন্য এটা দরকারি, কোনো ব্যাচ নাই যে দরকারি না, ঠিক আছে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা একটা করে দেখবো, একটা করে দেখবো যে কি পড়তে হবে কি না পড়তে হবে, একটা করে দেখবো। চলো একটা করে দেখবো আমরা এবার। লেটস স্টার্ট, চলো শেয়ার ডান। আচ্ছা কে কোন জায়গা থেকে ক্লাসটা একটু দেখতেছো বলো তো, ক্লাসটা কে কোন জায়গা থেকে দেখতেছো? ময়মনসিংহ এর কেউ আছো এখানে? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ওইদিকে কেউ আছো নাকি? ক্লাসটা কে কোন জায়গা থেকে দেখতেছো সবাই একটু বলি। ওকে ডান। এবার চলে আসলাম অপরিচিতা। শুরুতে আমরা দেখবো কি অপরিচিতা, যে অপরিচিতা আমরা 1 মিনিটে কিভাবে সৃজনশীল সলিউশন করতে পারি। সিলেট, ঠিক আছে, ময়মনসিংহ আছি। এদিকে দেখে কি বলছি, অপরিচিতা অলরেডি আমরা পেইড বেসে ক্লাস নিয়ে নিছি। এই অপরিচিতা থেকে আমরা কিভাবে পড়বো, এই যে অপরিচিতাটা আছে এই অপরিচিতা গল্পটা আমরা কেমনে পড়বো 1 মিনিটে। প্রথমে বলছি এই যে গ এবং এই যে গ, এই গরুর গ এবং যে ঘোড়ার গ, এই গ প্রশ্ন উত্তর করার জন্য অপরিচিতার মূল শব্দ জানা লাগবে, ঠিক আছে, মানে অপরিচিতা, ঠিক আছে, এই গল্পের এখানে এই গল্পের হবে, হ্যাঁ এই গল্পের যে মূল শব্দগুলা তোমাকে জানতে হবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, এইগুলা লিখে রাখবা, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না টোটালি। কি বলছি
অপরিচিতা গল্পের এই যে গ এবং এই যে ঘ, এই গ এবং এই ঘ নং প্রশ্নের উত্তর জন্য তোমার কি কি লাগবে? গ এবং গ নং প্রশ্নের উত্তর জন্য তোমার কি কি লাগবে? সবাই খাতা কলম নিয়ে বসে যাও। হৃদয় ভাই যা বলবে, হৃদয় ভাইয়ের মুখ থেকে যা বের হবে তাই পরীক্ষায় আসবে, মানে এই রিলেটেড পরীক্ষা আসবে, এটাই কথা, এটাই বাস্তব। তো হৃদয় ভাই যা বলবে তাই নোট করতে হবে, শেষ কথা, এটাই লাস্ট কথা। প্রথম কথা হচ্ছে এই গল্পটার মূল থিম যে সৃজনশীলের ক্ষেত্রে কি কি আসতে পারে? যৌতুকের বিরুদ্ধে সচেতনতা। সৃজনশীলে কি থাকতে পারে? উদ্দীপকটা থাকবে যৌতুকের বিরুদ্ধে সচেতনতা। কল্যাণীর প্রতিবাদী চরিত্র, অর্থাৎ কি কল্যাণীর যে প্রতিবাদী চরিত্রটা ছিল এই চরিত্রটা সম্পর্কে থাকতে পারে। অনুপমের চরিত্র, যে অনুপম কি কি কাজ করছিল। তারপরে শম্ভু নাথছেন কি কি ভূমিকা রাখছিল। এই চারটা স্টেপ, এই যে অপরিচিত গল্প, এই অপরিচিত গল্পে এই চারটা স্টেপ তোমাকে মনে রাখতে হবে। যদি এই চারটা স্টেপ মনে রাখো তাহলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না অপরিচিত থেকে তুমি সিকিউ আনসার করার জন্য, অর্থাৎ কি সৃজনশীল আনসার করার জন্য। সৃজনশীল আনসার করার জন্য জাস্ট এই চারটা স্টেপ মনে রাখবা। কি বললাম? সৃজনশীল আনসার করার জন্য জাস্ট কি এই চারটা স্টেপ মনে রাখবা। আবার দেখো কি বললাম? যৌতুকের বিরুদ্ধে সচেতনতা। আমরা বললাম যে বনি ভাইয়া বিয়ে করতে গেছে, তো বনি ভাইয়া যখন বিয়ে করতে গেছে, বিয়ে করতে গিয়ে কি করলো যে বনি ভাইয়া যা 10 লাখ টাকা দাবি করলো যে 10 লাখ টাকা দিয়ে একটা বাইক দিতে হবে। তো 10 লাখ টাকা দিয়ে বাইক দিতে হবে বললো। তো এই যে 10 লাখ টাকা দিয়ে বাইক দিতে হবে, কিন্তু মেয়ের বাবা বা মেয়েরা এই 10 লাখ টাকা বাইক দিতে রাজি না। তো এই যে বাইক দিতে রাজি না, তারপর মনে করছে উদ্দীপককে দিল গ নাম্বারে যে বনি ভাইয়ের সাথে এই তোমার অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে। বনি ভাইয়ের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে, বা আসতে পারে যে উদ্দীপকের সাথে তোমার কোন গল্পের কোন বিষয়টার সাথে মিল রয়েছে। বুঝতে পারছি? এরকম ভাবে আসবে। তো এই যে কথা আসছে যৌতুক আসছে মানে এটা হবে কি? যৌতুক আসছে মানে এটা হবে অপরিচিতা। এই অপরিচিতা থেকে, কারণ অপরিচিতা যদি ওই যে বনি ভাই, আমাদের এই বনি ভাই যদি 10 লাখ টাকা দিয়ে একটা বাইক দাবি করে, তার মানে এটা যৌতুক চাইতেছে। তো যৌতুক যেটা চাইতেছে তার মানে এটা অপরিচিতার সাথে মিল আছে। তোমাকে এইটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কি কিওয়ার্ড, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি কল্যাণীর প্রতিবাদী চরিত্র। বনি ভাই যখন তোমার এই জায়গায় গেল 10 লাখ টাকা চাইতে, 10 লাখ টাকাতে একটা বাইক দিতে, তো এই জায়গায় তখন মেয়ে বললো যে আমি বিয়েই করবো না 10 লাখ টাকাতে বাইক দিতে হইলে। তো এই যে 10 লাখ টাকাতে বাইক দিতে হইলে বনি ভাইকে বললো যে বিয়েই করবো না। তো এবার বিয়ে করবে না, পণ করে বসে আছে, বাইকেও দিবে না, বিয়েও করবে না, শেষ। তো এইটা কি প্রতিবাদী চরিত্র। আমরা জানি কি এই যে গল্পের মধ্যে কি হয়েছিল? গল্পের মধ্যে আমরা দেখছিলাম কি? আমরা গল্পের মধ্যে দেখছিলাম যে এই জায়গায় কল্যাণী কি করছে? কল্যাণী বলছে যে আমি বিয়ের সাথে করবো না। যখন বিয়ে ভেঙে গেছে, বিয়ে যখন ভেঙে যায় তখন কি কল্যাণী বিয়ে করবে না। আচ্ছা 1 মিনিট আমরা একটু এই গল্পটা অপরিচিত গল্পের সম্পর্কে একটু জানি। 1 মিনিটে আমরা অপরিচিত গল্প সম্পর্কে যদি জানি, তাহলে গল্পটা শুরু হয় কেমন? গল্পটা শুরু হয়েছে একটা ব্যক্তিকে দিয়ে, সেটা হচ্ছে অনুপম। একটা ব্যক্তিকে দিয়ে, কাকে দিয়ে শুরু হয়? অনুপমকে দিয়ে শুরু হয়। অনুপমের কাজ কি ছিল? অনুপমের কাজ ছিল যে কোনো কাজ নাই, অকর্মার ডেকে, অর্থাৎ কি কোনো কাজ নাই যার, সে হচ্ছে কি অকর্মার ডেকে, ব্যক্তিত্বহীন। কি বলছি? ব্যক্তিত্বহীন একজন মানুষ। ব্যক্তিত্বহীন একজন মানুষকে, এই ব্যক্তিত্বহীন একজন মানুষ হচ্ছে অনুপম। কে? অনুপম এই গল্পের। তো অনুপমের চরিত্র সম্পর্কে যদি কোনো কিছু আসে, তাহলে আমরা জানবো যে কোনো উদ্দীপকে যদি ব্যক্তিত্বহীন কোনো প্রাণী থাকে, তাহলে সেটাই হচ্ছে অনুপম। কোনো উদ্দীপকে যদি কি থাকে? ব্যক্তিত্বহীন কোনো প্রাণী থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে অনুপম। সেটা কি হবে? সেটা হবে অনুপম। মাথা রাখতে হবে। তারপর শম্ভু নাথছেন যদি কোনো উদ্দীপকে বাপ যদি মনে করে যে এই যৌতুক দিতে না করে, যৌতুক দিতে কি বাপ যদি রাজি না থাকে যৌতুক দিতে, তো তখন আমরা ভাববো যে এটা হচ্ছে শম্ভু নাথছেনের চরিত্র। যৌতুক দিতে যদি রাজি না থাকে তখন আমরা এটা ভাববো, এটা ভাববো যে এটা হচ্ছে কি শম্ভু নাথছেন, এটা হচ্ছে কে? শম্ভু নাথছেন। তো তোমাকে এনে কি করতে হবে? আমি কি বলছি? তোমাকে এনে মাথায় রাখতে হবে যে এই অপরিচিত গল্পের একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে গ এবং গ নং প্রশ্ন উত্তর করার জন্য আমরা দেখবো যে এই যৌতুকের বিরুদ্ধে সচেতনতা, কল্যাণীর প্রতিবাদী চরিত্র, অনুপমের চরিত্র, শম্ভু নাথছেন, এই 4টা পয়েন্ট মাথায় রাখবো অপরিচিত থেকে। আশা করি বুঝতে পারছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আমরা একটু যাই। এবার দেখো এই যে গল্পটা, এই যে আমাদের অপরিচিতা গল্পটা ছিল, এইটা হচ্ছে যৌতুকের কাছে মানবিকতাবাদীদের পরাজয়। প্রথম স্টেপ ছিল যে যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই যে আমরা সৃজনশীল যে লিখবো, সৃজনশীল আমরা কেউ লিখতে পারি যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর কারণে থেকে সমাজের যে শৃঙ্খলা, শান্তি বিনষ্ট হয়। এই ক্রূপতার কারণেই পারিবারিক অশান্তি, এমনকি আত্মহননেরও ঘটনা পর্যন্ত ঘটতে দেখা যায়। অল্প আয়ের মানুষেরা অনেক সময় এই দাবি পূরণে ব্যর্থ হওয়ার কারণে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়। এতে মানবিকতার বিপর্যস্ত হয়। অপরিচিতা গল্পের যৌতুকের কাছে মানবিকতাবোধের পরাজয়ের প্রকাশ পেয়ে গেছে। অনুপম ও কল্যাণীর বিয়ের দিন অনুপমের মামা হীন মানসিকতার কল্যাণীর বাবাকে আঘাত করেছে।
নিজ অহংকার বোধ ও লোভের কারণে কল্যাণীর গা থেকে গহনা খুলে তা যাচাই করতেও কি দ্বিধা করেননি অনুপমের মামা। অর্থাৎ কি এই গল্পটার মূল থিম কি ছিল? এই গল্পটার মূল থিম ছিল হচ্ছে যৌতুকের মানবিকতা, যৌতুকের কাছে কি মানবিকতা বোধের পরাজয়, যৌতুকের কাছে মানবিকতা বোধের পরাজয়। যদি এ আসে সৃজনশীলে তাহলে তোমাকে লিখতে হবে অপরিচিতা গল্পের যৌতুকের গ নাম্বারে লিখতে হবে এটা। আচ্ছা, দেন পরে দেখো এই গল্পের আরো একটা স্টেপ ছিল, সেই স্টেপটা কি ছিল? সেই স্টেপটা ছিল নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়া। অর্থাৎ কি এই গল্পে তোমরা যারা নারীরা আছো, তোমরা যারা মেয়েরা আছো, তোমাদের যে আত্মশক্তিতে বলিয়ান হওয়া যায়, ঠিক আছে, নারীরাও যে একটা কিছু চাইলে করতে পারে, এই গল্পটার মূল থিম ছিল এটা, যে নারীরাও চাইলেও একটা কিছু করতে পারে, নারীরাও কি দেখাইতে পারে যে আমরাও একটা কিছু পারি বা আমরাও কি চাইলে পণ করতে পারি। ঠিক আছে, তো এনে যেটা বললো যে পৃথিবীটার মোট জনশক্তির অর্ধেকই কিন্তু নারী, তাই তাদের দামিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব না। গড়ের কোনো বন্দি না থেকে নারীরা আজ পুরুষের সঙ্গে কি কাঁধে কাঁধ মিলিয়ে সকলের কাজে অংশীদার হয়েছে, নিজের স্বাতন্ত্র্য ও বলিষ্ঠ ব্যক্তিত্ব বজায় রেখে এগিয়ে যাচ্ছে দৃঢ় পদক্ষেপে। তো ওই যে স্টেপটা, এই স্টেপটা এনে মাথায় রাখতে হবে যে নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়া। এটা কোন গল্প? এটা ছিল অপরিচিতা গল্পের মূল থিম ছিল দুইটা। আবার দেখো অপরিচিতা গল্পের মূল থিম মোটামুটি 4টা মূল থিম পাবা তুমি অপরিচিতা গল্পের। এবার দেখো কি বলছে যে সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের দৃঢ়তা। অর্থাৎ কি এই যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একটা কি সুশিক্ষার যে মর্যাদা এবং যে ব্যক্তিত্বের যে দৃঢ়তা, এই দৃঢ়তাটা কি প্রকাশ পেয়েছিল। বলছে যে আলোচ্য গল্পটিতে সুশিক্ষার মর্যাদা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি ব্যক্তিত্ববোধের দৃঢ়তাও দিকটা আমরা দেখতে পাই। এখানে অনুপম MA পাশ করা উচ্চ শিক্ষিত যুবক হলেও তাকে সুশিক্ষিত বলা যায় না। তোমার দেখো অনুপম হয়েছে কি, আমি আগে বললাম, দেখো আমি আগেই বললাম কি বলছিলাম যে এই অনুপম হচ্ছে অকর্মার দেখি, যেটাকে বাংলা ভাষায় বলে কি ব্যক্তিত্ব হন একটা ব্যক্তি। ঠিক আছে, ওর কোনো ব্যক্তিত্ব নেই। MA পাস করছিস তুই বেড়া MA পাস করে কি করতেছিস? MA পাস করে তুই মামার কথার মতো কি উঠতেছিস বসতেছিস, অন্যায়টাকে অন্যায় বলতে পারতেছিস না, ঠিক আছে, আবার নেইটাকে কি নেই বলতে পারতেছিস, তাহলে তোর কোনো দরকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার? ঠিক আছে, তো এই জায়গায় কি তার কোনো দরকার নেই বেঁচে থাকার। তো এটাই বলছে যে সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধ দৃঢ়তা এই গল্পটার মধ্যে কি প্রকাশ পায়। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। হ্যাঁ, এইটা হচ্ছে এই গল্পের মূল থিম, এই গল্পের কি মূল থিম। এখনো কিন্তু ক্লাসে এরকম স্টুডেন্ট আসে নাই। ঠিক আছে, তোমরা ক্লাসে কি করতেছো বুঝলাম না। ক্লাসে এত কম স্টুডেন্ট থাকলে হবে? বলো, হৃদয় ভাইয়ের ক্লাস যদি এত কম স্টুডেন্ট থাকে তাহলে হবে? বলো। হ্যাঁ, হৃদয় ভাইয়ের ক্লাসে এত কম স্টুডেন্ট, এটা হয়, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তারপর দেখো বলছে অচেনা মানবীয়র প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ স্বরূপ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে না, এই যে এই গল্পের লাস্টে কিন্তু এটা ফুটে উঠছিল যে অচেনা মানবীয়র প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণের স্বরূপ। অর্থাৎ কি এই অপরিচিতা গল্পে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ঠিক হয়, কিন্তু সামাজিক ক্রূপতা যৌতুকের কারণে তাদের বিয়ে ভেঙে গেলেও অনুপম তাকে বলতে পারে না। অনুপমের কল্পনার জগতে সর্বত্রই বিচার করে কল্যাণীর রূপ, যৌবন, এমনকি তার মুখের ভাষা অনুপমের হৃদয় চুয়ে যায়। কল্যাণীর সঙ্গে দেখা করার জন্য মামার নিষেধ সত্ত্বেও অনুপমের কান পড়ে যায়। অর্থাৎ কি এই যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমার কল্যাণী এই অচেনা মানবের প্রতি কি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ স্বরূপ কি করছিল অনুপম লাস্ট দিকে একটা ভালো কাজ করছিল। লাস্ট দিকে কি করছিল যে মামাকে কি করবে, ঠিক আছে, মামা কে কি করবে, মামা যা বলুক তা বলুক কোনো কিছু নাই, আমি কি ভালোবাসছি কল্যাণীকে, আমি কি তাকে পাইতেই হবে। এই পাওয়ার জন্য সে কি করছিল, পাওয়ার জন্য সে গেছিল কার কাছে, সে গেছিল এই অনুপমের কান পড়ে চলে গেছিল কল্যাণীকে পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এই ছিল মূলত এই অপরিচিতা গল্পের মোটামুটি এসে যা তোমার গ এবং গ নাম্বার লেখার জন্য কি একটা টেকনিক। অর্থাৎ কি তুমি গ ও গ আমরা কি করি, এই গ নাম্বার, এই যে গ নাম্বার এবং এই ঘ নাম্বার কি করি আমরা সারা রাত মুখস্থ করি অনেকগুলো সৃজনশীল, কিন্তু এইসব সারা রাত মুখস্থ করবে না, জাস্ট খালি মূল ওয়ার্ডগুলো। এই যে তৎকালীন কি সমাজের বিবাহ প্রথা, এই গল্পের মধ্যে কি তৎকালীন সমাজের বিবাহ প্রথার কথা তুলে ধরছে। তো এই যে মূল ওয়ার্ডগুলা, এই মূল ওয়ার্ডগুলো তোমাকে কি করতে হবে, মূল ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি মূল ওয়ার্ডগুলো মনে রাখতে পারো তাহলে তুমি মনে হয় জাক্কাস আনস করে আসতে হবে। তো জাক্কাস আনস করার জন্য, ঠিক আছে, ফাটাফাটি একটা আনস করার জন্য, লিখার জন্য, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, তোমাকে এই মূল ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। তৎকালীন সমাজে বিবাহ প্রথা, তুমি জাস্ট খালি উপরের যে উদ্দীপকটা থাকবে এই উদ্দীপকটার সাথে নিচে মনে করলে তোমাকে বলে যে পাঠ্য বইয়ের উদ্দীপকের সাথে কোনটার সাথে মিলাস, তুমি দেখলা যে এই অপরিচিতা থেকে দিস, তখন তুমি বুঝতে পারলা যে এটি তৎকালীন সমাজে বিবাহ প্রথা থেকে দিস। তখন জাস্ট একটা লাইনের দ্বারা কি করতে পারবা, তুমি এটা মাথায় রাখতে পারবা। এবার দেখো চলো
এবার দেখো এই যে আমাদের কিন্তু এই তোমরা যারা আসছো, ঠিক আছে, তোমরা যারা শেষে আসছো, তোমাদেরকে বলি আমাদের কিন্তু চলতেছে কি চলতেছে, আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি চলতেছে। তো FRB 3.1 কোর্সে যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। আমি হৃদয় ভাই তোমাদেরকে বলতেছি FRB 3.1 কোর্সে, দেখো আমি তোমাদের হৃদয় ভাই বলতেছি যে FRB 3.1 কোর্সে যদি তুমি ভর্তি হও, ইনশাল্লাহ 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 সেরা কিছু পাবা। আমি হৃদয় ভাই বুকে হাত দিয়ে বলতেছি, তোমরা যারা হৃদয় ভাইয়ের ক্লাস করছো, যারা হৃদয় ভাইয়ের একটা ক্লাস করছো, পেইড বেসে হোক অফলাইনে হোক, মানে যেভাবে হোক একটা ক্লাস করছো, ফ্রি ক্লাস করছো, তোমরা জানো যে হৃদয় ভাই কতটুকু তোমাদেরকে দেয়। আমাদের এই প্ল্যাটফর্মে প্রতিটা টিচারই বেস্ট, তুমি কল্পনাও করতে পারবে না আমাদের প্ল্যাটফর্মে প্রতিটা টিচার কতটুকু তোমাদেরকে দিতে চায়, ঠিক আছে। তুমি এত এত পাবা, তুমি অবাক হয়ে যাবে যে অনলাইনেও এত কিছু পাওয়া যায় বা অনলাইনেও এত ভালোভাবে পড়ানো যায়, ঠিক আছে। তো আমি চাইবো তোমরা কি করো, আমাদের পেইড বেসে চলে আসো, ঠিক আছে, পেইড বেসে চলে আসো। দেখো পেইড বেসে আসবো, আজকে লাস্ট পর্যন্ত দেখলেই মনে করো যে মনে হবে যে না পেইড বেসে যাওয়া উচিত। এবার দেখো আমরা বিলাসী গল্পে দেখবো, বিলাসী গল্প। তো এই যে আমাদের যে বিলাসী গল্পটা ছিল, বিলাসী যে গল্পটা ছিল, ঠিক আছে, বিলাসী যে গল্পটা ছিল, এই বিলাসী গল্পে আমাদের এই 4টা পয়েন্ট মনে রাখবো, 3টা পয়েন্ট মনে রাখবো। বিলাসী গল্পে হচ্ছে নেবিউদের পক্ষে অবস্থান, বর্ণপতা ও শ্রেণী বৈষম্য, বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম। এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বিলাসী গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট, লাল সালু পড়াবেন না, লাল সালু পড়াবো, যা আছে এ টু জেড সব পড়াবো। আজকে তোমাদের যা আছে সব পড়াবো, কোনো টেনশন নাই, সব পড়াবো। আর বলতেছো ক্লাস কবে থেকে শুরু, আমাদের FRB 3.0 কোর্সে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 3টা ক্লাস হয়েছে, তোমরা এখন ভর্তি চলতেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তো কি বললাম যে নেবিউদের পক্ষে কি অবস্থান, বর্ণপতা আর কি শ্রেণী বৈষম্য, তারপর বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম। এই 3টা পয়েন্ট তুমি মনে রাখবা এই গ নাম্বার এবং কি এই ঘ নাম্বারের জন্য, এই 3টা পয়েন্ট মনে রাখবা। নেবিউদের পক্ষে অবস্থান, তোমার উদ্দীপকটা এরকম আসবে যে একটা উদ্দীপক দেয়া বলে যে এইটা কিসের সাথে মিল রয়েছে তোমাদের পাঠ্যবে, ঠিক আছে। আর তারপর আমরা জানি যে এই গল্পে কি বর্ণপতা ও শ্রেণী বৈষম্য উঠে আসছিল। এই যে আমাদের যে বিলাসী গল্পটা, এই বিলাসী গল্পে কি হয়েছিল, বিলাসী গল্পে বর্ণপতা, ঠিক আছে, বর্ণপতা এবং কি আমাদের এই বিলাসী গল্পে কি হয়েছিল, বর্ণপতা, বিলাসী গল্পে বর্ণপতা এবং কি বর্ণপতা এবং শ্রেণী বৈষম্যের কথা উঠে আসছিল। এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবা, এই পয়েন্টটা একটু কি ভালো করে মনে রাখবা, এই পয়েন্টটা যে আমাদের যে গল্পটা, এই গল্পটাতে বর্ণপতা এবং শ্রেণী বৈষম্য এইটা কি খুব করে ফুটে উঠেছিল, ঠিক আছে। বর্ণপতা এবং কি শ্রেণী বৈষম্য, বর্ণপতা এবং কি শ্রেণী বৈষম্য। তো এটা মাথায় রাখতে হবে তোমাকে এই জায়গায়, আর কোনো পয়েন্ট তোমাকে দেখতে হবে না এই জায়গায়। তারপর দেখো আমরা একটু দেখি, যদি এই জায়গায় একটু দেখি, এই দিকে তাকাও, সবাই এইদিকে তাকে, এইদিকে দেখি, সবাই এইদিকে দেখি, সবাই। তো সংকীর্ণতার ঊর্ধ্বে মানব ও মানবীয় প্রেমের স্বরূপ, এই গল্পটা কিন্তু এইটাই ফুটে উঠছিল। কি বলছি যে সংকীর্ণতার ঊর্ধ্বে মানব এবং কি মানবীয় প্রেমের স্বরূপ। এনে যা বলছে এইদিকে তাকে একটু, যা বলছে যে দুজন মানুষের মনের মিল থাকলেই সামাজিক বিভেদ কোনো বাধা হতে পারে না, রাইট। এই গল্পে কিন্তু এটা ফুটে উঠছে। এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয় তারা যে শ্রেণী বৈষম্য বা শ্রেণীপতা যেটা ছিল, ওই শ্রেণী বৈষম্য এবং শ্রেণীপতার দিক থেকে তার ঊর্ধ্বে গিয়ে তারা কিন্তু দুজনকে ভালোবাসছিল বা দুজনের সাথে সংসার করছিল, কি কোনো শ্রেণী বৈষম্য এসব তারা দেখে নেই। এর জন্য বলছে যে দুজন মানুষের মনের যদি মিল থাকে তাহলে সামাজিক বিভেদ কোনো বাধাই হতে পারে না, সামাজিক যে বাধা, এই বাধাটা কোনো বাধাই হতে পারে না। গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর সম্পর্কের ক্ষেত্রে আমরা এই দিকটি দেখতে পাই যে বিলাসীর নিম্নবর্ণের হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জয় তার সেবায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করছে। অর্থাৎ কি বিলাসী তো নিম্নবর্ণের ছিল, এটা তো আমরা জানি, বিলাসী কি ছিল নিম্ন বর্ণের। আর এর সত্ত্বেও মৃত্যুঞ্জয় যখন একেবারে অসুস্থ ছিল, মৃত্যু প্রায় যে মরে যাবে, ঠিক আছে, আর মৃত্যুঞ্জয় মানে কি যে মৃত্যুকে জয় করছে। তো মৃত্যুঞ্জয় যখন একেবারে অসুস্থ হয়ে গেছে কিন্তু তার সেবায় মুগ্ধ হয়ে কি বিয়ে করছে কাকে, বিলাসীকে। সমাজের রক্তচক্ষু, অর্থাৎ কি সমাজের মানুষ যারা আছে, সমাজে কে কি বলবে, এই সমাজে কে কি বলবে এইরকম আমরা অনেকেই ভাবি না যে সমাজে কে কি বলবে, এইটা ভেবে আমরা অনেক কিছু করতে পারি না। অর্থাৎ কি কোন মানুষটা আমাকে দেখে কি বলবে এইটা ভেবে আমরা অনেক কিছু করতে পারি না। কিন্তু এইখানে দেখো সমাজের যে মানুষের রক্তচক্ষু অপেক্ষা করে মৃত্যুঞ্জয় ছুটে গিয়েছে বিলাসীর কাছে। অর্থাৎ কি সমাজে কে কি বললো ওইসব দেখার টাইম নাই, ঠিক আছে। তো এইসব না দেখে কি করছে যে আইগে কি আমার বিলাসী, তো নিজের জাত বিসর্জন দিয়ে তার সাথে কি গড় বেঁধেছে।
আর এর মধ্যে দিয়ে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের গভীর প্রেমের যে দিকটা এই দিকটা প্রকাশ পেয়েছে। এর জন্য বলছে কোনো সংকীর্ণতায় তাদের প্রেমে কি বাধা হতে পারেনি। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কোনো সংকীর্ণতায় মানে সংকীর্ণতার উদ্দে মানবীয় প্রেমের স্বরূপ। তার মানে বিলাসী গল্পটা কি ছিল? বিলাসী গল্পটাই ছিল মূল থিম। কি ছিল মূল থিম? ছিল হচ্ছে সংকীর্ণতার উদ্দে মানবীয় প্রেমের স্বরূপটাই ছিল কি বিলাসী গল্পের মূল থিম। তো এটা তুমি মাথায় রাখবা সৃজনশীলের ক্ষেত্রে, যে এই গল্পটার মূল থিম হচ্ছে সংকীর্ণতার উদ্দে মানবীয় প্রেমের স্বরূপ। আচ্ছা, পরের স্টেপটা আমরা একটু দেখি। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে যাও। আচ্ছা, এবার পরেরটা আমরা দেখি, পরের স্টেপ। এবার দেখো কি বলছে। এই গল্পে আরো একটা দিক ফুটে উঠছিল, সেটা হচ্ছে বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ। বর্ণবাদী সমাজ ব্যবস্থার কি স্বরূপ? বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ। তো বর্ণবাদী এই গল্পে কিন্তু এইটাও ফুটে উঠছে যে বর্ণবাদ সমাজের একটি কি অভিশাপ। এর প্রভাবে সমাজের উঁচু নিচু ভেদাভেদ তৈরি হয়, ফলে মানুষের তৈরি হয় বৈষম্য। অর্থাৎ কি মানুষের মাসে দেখবে তখন বৈষম্য তৈরি হয় যখন বর্ণবাদ থাকে। যখন বর্ণবাদ থাকে একটা সমাজে, যখন বর্ণবাদ থাকে উঁচু শ্রেণী নিম্ন শ্রেণী, ঠিক আছে, তো বিভিন্ন জাত, এই জাত বর্ণ যখন থাকবে তখনই দেখবে যে মানুষের মাসে তখনই শুরু হবে কি বৈষম্য। এই গল্পে বর্ণবাদের স্বরূপ পরিলক্ষিত হয়। সেখানে বিলাসী নিম্ন শ্রেণীর হওয়ার তারপরেও নেমে এসেছে কি অত্যাচারের করক। অর্থাৎ কি বিলাসী নিম্ন শ্রেণী হয়েছিল বিদায় কিন্তু বিলাসীর উপর এত অত্যাচার হয়েছিল, বিলাসীকে মারতে আসছিল। তো মৃত্যুঞ্জয়ের কুড়া তার দলবল নিয়ে বিলাসীর উপর চড়াও হয়েছে কেবল এই বর্ণবাদ মানসিকতার কারণে। তো এই গল্পে তাহলে এই গল্পে কি হবে? এই গল্পটা হচ্ছে বর্ণবাদ সমাজ ব্যবস্থার কি স্বরূপ। বর্ণবাদ সমাজ ব্যবস্থার কি স্বরূপ। অর্থাৎ কি এই যে গল্পটা মৃত্যুঞ্জয় মূলত যে বিলাসী ছিল হচ্ছে নিম্নবর্ণের, আর নিম্নবর্ণে থাকার পরে এর জন্য কুড়া কিন্তু কি করছিল? কুড়া আসছিল, এই মৃত্যুঞ্জয়ের কুড়া আসছিল দলবল নিয়ে বিলাসীর উপর চড়া হয়ে বিলাসীকে মারতে, ঠিক আছে। ওকে, এবার দেখো অনেকে বলতেছে ভাইয়া নামাজের বিরতি দেন। নামাজের বিরতি অবশ্যই দিব, ঠিক আছে, নামাজের বিরতি ভাইয়া বিরতি দেন। আরো আমাদের এখানে আজান পড়ে নাই এখনো, বুঝছো, অনেক জায়গায় হয়তো আজান পড়ে গেছে মনে হয়। আচ্ছা দেখো পরেরটা দেখো আমাদের এখানে আজান হইলে 10 মিনিট নামাজের বিরতি দেওয়া হবে। আচ্ছা, আমাদের এখানে আজান হইলেই 10 মিনিট নামাজের বিরতি আমরা দিব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাইয়া নামাজের বিরতি 20 মিনিট দিয়েন। আচ্ছা 10 মিনিট দিব নামাজের বিরতি, চিন্তা করে না। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে ব্যাপারটা কিন্তু ঘটে। হ্যাঁ, দেখো যে অনেক সময় আচ্ছা আমাদের সমাজে কিন্তু এটা ঘটে অনেক সময়, যে এই গল্পে কিন্তু এই প্রথা বিরোধী নারীর যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু ফুটে উঠছে। প্রথা বিরোধী কি নারী চরিত্রের স্বরূপ। অর্থাৎ কি এই যে সমাজের যে নিয়ম, যে বর্ণ বৈষম্য, এই সেই হাবিজাবি, এই নিয়মগুলা কিন্তু আমাদের সমাজে আসছে প্রাচীনকাল থেকে। প্রথা মানে প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে, আর প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের এটা চলে আসছে। তো প্রাচীনকাল থেকে এগুলো চলে আসছে, এই গল্পে এটা ফুটে উঠছে। বলছে আলোচ্য গল্পটিতে প্রথা বিরোধী নারী চরিত্র হিসাবে ফুটে উঠছে বিলাসী চরিত্রটি। বিলাসী কিন্তু এই যে প্রথা বিরোধী, ঠিক আছে, এই প্রথা বিরোধী ব্যাপারটা কিন্তু ফুটে উঠছিল। তো সেই সমাজের মূলে জেকে বসা বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই তো সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় ভালোবেসেছে। এর জন্যই তাকে সমাজপতিদের নির্যাতনের শিকার হইতে হয়েছে। তবু বিলাসী নিজের অবস্থান থেকে সরে আসেননি, বরং মৃত্যুঞ্জয়কে গড় বেঁধেছে। অর্থাৎ কি মৃত্যুঞ্জয়কে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কি গড় বেঁধেছিল। এই যে প্রথা বিরোধী নারী চরিত্র, এই নারী চরিত্রটাও কি এখানে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি করছিল? শেষ পর্যন্ত কিন্তু ঠিকই কি মৃত্যুঞ্জয়কেই কি গড় বেঁধেছে এবং মৃত্যুঞ্জয়কেই ভালোবেসেছে, মৃত্যুঞ্জয়কে কখনো ছেড়ে যায়নি। আবার এই দিক দিয়ে মৃত্যুঞ্জয় কি করছে? এত কিছু হওয়ার পরেও মৃত্যুঞ্জয় ছেড়ে যায়নি। তো এই গল্পে কিন্তু এই প্রথা বিরোধী যে চরিত্রটা, এই প্রথা বিরোধী চরিত্রটাও কি ফুটে উঠছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে। তো দেখো এরপর দেখো রক্ষণশীল সমাজপতিদের স্বার্থপরতা। এই গল্পে কিন্তু আরো একটা দিক ফুটে উঠছে, যে রক্ষণশীল সমাজ। অর্থাৎ আমাদের সমাজটা কিন্তু রক্ষণশীল সমাজ ছিল একটা সময়, এখন কিন্তু এটা তেমন কেউ মানে না। তো এই যে রক্ষণশীল সমাজের যে সমাজপতিদের যে স্বার্থপরতা, এই স্বার্থপরতা ফুটে উঠছে। দেখো যে অনেক সমাজে এখনো আছে সমাজপতি যারা, তারা যা বলে তাই ঠিক আছে। তো ওইটাও এই গল্পে ফুটে উঠছে। বলছে বিলাসী গল্পে
রক্ষণশীল সমাজের সমাজপতিদের স্বার্থপরতার দিকটিও কি পরিলক্ষিত হয়। গল্পে সমাজের মর্মমূল্যে জেকে বসা জাতভেদের দিকটি প্রকট হয়ে উঠেছে। আর এই জাতভেদের প্রভাবে সমাজপতিদের আচরণ স্পষ্ট হয়ে উঠছে। তারা মৃত্যুঞ্জয় ও বিলাসীকে ভালোবাসাকে মেনে নিতে পারেনি তাদের রক্ষণশীল মনোভাবের কারণে, কেননা বিলাসী নিম্নবর্ণের নারী, আর সমাজপতিদের মতে মৃত্যুঞ্জয় নিম্নবর্ণের মানুষের হাতে বাদকে অন্নপাপ করেছে, এর জন্য মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করেছে। এর মধ্যে দিয়ে এই গল্পের রক্ষণশীল সমাজ এবং সেই সমাজপতিদের স্বার্থপরতাটাও কি মৃত হয়ে উঠছে। তো যেটা বলতেছিলাম, তো এই গল্পে রক্ষণশীল যে সমাজ, এই রক্ষণশীল সমাজের সমাজপতিদের যে স্বার্থপরতা, এই স্বার্থপরতাটা কি ফুটে উঠছে। ওকে, ওকে, তোমাদের নামাজের বিরতি। হ্যাঁ, এখন আছে তোমাদের নামাজের বিরতি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নামাজের বিরতি। বড় করে লেখো।
আমার জীবনে ক্লাসে ভাই যদি ক্যারি করতে একটা মার্ক নাই একটা জীবনে করে তা এই করতে পারে আর বাবাই তো করে মাইরে দিল বিরক্ত লাগে বলতে হ্যাঁ আগে কি করা যায়
কমেন্ট দেখো কি করবে, ঢুকতে পারতেছি না। চলে আসলাম, দেখো নামাজের পরে চলে আসলাম, নামাজের পরে নামাজের বিরতির পর আবার চলে আসলাম তোমাদের সাথে, বাকি অংশ দেখাবো তোমাদের এখন। তো আমরা যে জায়গায় শেষ করছিলাম আমরা এই জায়গাতেই শুরু করব। চলো আমরা যে জায়গায় শেষ করছিলাম ওই জায়গাটাতেই আমরা শুরু করব। রক্ষণশীল সমাজে সমাজপতিদের স্বার্থপরতা। তোমরা যারা অলরেডি চলে আসছো ক্লাসে, তোমরা যারা ক্লাসে চলে আসছো, হ্যাঁ যারা চলে আসছো সবাই একটু ঝটপট বাকিদের মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আশা করি সবাই চলে আসো, ঝটপট 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 সবাই চলে আসো, ঝটপট ঝটপট সবাই চলে আসো। তা কি বললাম, রক্ষণশীল সমাজের এই চলে আসছো সবাই চলে আসছো, চলে আসলেই কথা বলা শুরু করে দেবো, স্টার্ট করে দেবো কথা বলা। তোমরা চলে আসলেই সবাই ঝটপট চলে আসো, সবাই স্টার্ট করে দেবো এখনই কথা বলা। ওকে দেখো অলরেডি 163 জন চলে আসছো, বাকি যারা আসছিলাম সবাই চলে আসো ঝটপট। হ্যাঁ আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, মাত্র 449 জন ক্লাসটা শেয়ার দিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি তোমরা হৃদয় ভাইকে যে কতটুকু ভালোবাসো আজকের ক্লাসে বোঝা গেছে। হ্যাঁ আজকের ক্লাসে বুঝে গেছি, অনেকেই অনেক কথা বলো যে হৃদয় ভাইকে এই করি সেই করি, অনেক ভালোবাসি হৃদয় ভাইয়ের ক্লাস ভালো লাগে, এই করে সেই করে, কিন্তু দিন শেষে দেখা গেল আজকেই প্রমাণ করে দিলা যে হৃদয় ভাইকে তোমরা কতটুকু ভালোবাসো। যাই হোক চলো, তো কি বললাম, তোমরা কতটুকু ভালোবাসো জানি না, কিন্তু তোমাদেরকে আমি আমার মানে অন্তর থেকে ভালোবাসি, আমি আমার অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। তো কি বললাম, রক্ষণশীল সমাজের সমাজপতিদের স্বার্থপরতা। তো রক্ষণশীল সমাজের সমাজপতিদের কি স্বার্থপরতা আমরা দেখবো। কি বলছে, বিলাসী গল্পটা কিন্তু এইটাই ফুটে উঠছে। দেখো যখন এই বিলাসীর হাতে যখন মৃত্যুঞ্জয় খাবার খেয়েছিল তখন বলছিল রক্ষণশীল সমাজের যে সমাজপতিরা আছে, যারা সমাজকে পরিচালনা করে, তারা বলছিল যে এটা একটা অন্য পাপ। তারা কি বলছিল, যে অন্য পাপের কথা বলছিল। তারা কি বলছিল, যে এ অন্য পাপ করেছে, অর্থাৎ কি বিলাসীর হাতে খাবার খায় এটা কি করছে, অন্য পাপ করছে। তো এই দিকটা ফুটে উঠছে। এই দিকটা কোথায় ফুটে উঠছে, এই দিকটা কিন্তু ফুটে হচ্ছে এই বিলাসী গল্পে, ঠিক আছে? এই দিকটা ফুটে হচ্ছে কোথায়, বিলাসী গল্পে। চলো এর পরবর্তী স্টেপে যাই আমরা, এই স্টেপটা আমরা তখনই দেখেছিলাম। এর পরবর্তী দেখো এইখানে কি বলছে, দেখো সমাজের প্রচলিত যে কুসংস্কার আছে, এই কুসংস্কারের স্বরূপ, অর্থাৎ কি আমাদের সমাজে কিন্তু অনেক প্রচলিত কুসংস্কার আছে না? এই যে প্রচলিত যে কুসংস্কারগুলো আছে আমাদের সমাজে, এই সমাজে প্রচলিত এই কুসংস্কারের স্বরূপ হচ্ছে এই যে আমাদের বিলাসী গল্পটা যে সমাজের কুসংস্কারের স্বরূপ। তো সমাজে কুসংস্কার কি, দেখো বিলাসী গল্পে জেকে বসা কুসংস্কারের দিকটি ফুটে উঠছে প্রবলভাবে। অর্থাৎ সমাজে যে অনেক কুসংস্কার, সমাজে দেখবে যে বিভিন্ন নিয়ম সমাজপতিরা তৈরি করে থাকে। তো ওই যে সেখানে উচ্চ বর্ণের মানুষকে নিম্ন বর্ণের মানুষের হাতে ভাত খাওয়াকেও পাপ বলে বিবেচনা করা হয়েছে। এছাড়াও সাপুড়ে তাবিজ কবজ বিক্রি করার কথা উঠে এসছে। মূলত সাপের বিষ নামানোর কথা বলে যেসব তাবিজ কবজ এবং শিকড় মাদুলি বিক্রি করা হয় তাতে কোনো কাজেই হয় না। আর এই বিষয়টি জানার পরেও সাপুড়েরা তা বিক্রি করে, কেননা সমাজে মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা এইসব শিকড় এবং বাকর সাপের কামড় থেকে বাঁচাতে পারে। এরই মধ্যে দিয়ে মূলত সমাজে যে প্রচলিত কুসংস্কার, অর্থাৎ কি সাপে কামড় দিলে আমরা কি করি, আমরা বলি যে তাতে যাও, কি সাপুরের কাছে যাও, সাপুরে কি দে, একটা ডাল দে, একটা শিকড় দে, একটা বাকর দে। তো এই শিকড় বাকর খাই আমরা ভাবি যে হ্যাঁ এবার ভালো হয়ে যাবো, কিন্তু আসলে এটা যে একটা কুসংস্কার, এটা যে আসলে কোনো কাজ করে না ওইটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে? আমরা এমনও জানি না যে কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই, ঠিক আছে? ওই রকম আমরা জানি না। তো ওই যে কুসংস্কারটা, এই কুসংস্কারটা কি সমাজে প্রচলিত কুসংস্কারটাই এই গল্পের মধ্যে ফুটে উঠছে। তো এটা হচ্ছে মূল থিম, এবার চলো পরবর্তী স্লাইড। এবার দেখো এই তোমরা তাড়াতাড়ি একটু ঝটপট শেয়ার করে দাও, ক্লাসটা সবাই একটু ঝটপট শেয়ার করে দাও। এসএস নিতে দিব, ঠিক আছে? স্ক্রিনশট নিতে নিব, ক্লাসটা সবাই একটু ঝটপট শেয়ার করে দাও। 1 মিনিটে ক্লাসটা সবাই শেয়ার করো,
1 মিনিট সবাই ক্লাসটা শেয়ার করো, সবাই ক্লাসটা শেয়ার করো। 1 মিনিট ক্লাসে সর্বোচ্চ রেসপন্স চাই। কোনো পোলাপান নাই ক্লাসের মধ্যে, হইলো এটা? হ্যাঁ, ক্লাস দিতে হবে জটপট। এবার দেখো আমাদের যে ভর্তি পদ্ধতিটা, আমরা জানো এই যে আমাদের যে কোর্স FRB 3.0 কোর্স, আমাদের অলরেডি FRB 3.0 কোর্স চলে গেছে। 3.0 কোর্সে আমাদের ক্লাস যারা করছো তোমরা অবশ্যই জানো যে আমাদের ক্লাস কোয়ালিটি কতটুকু ভালো আর ক্লাস কোয়ালিটি কেমন। আর FRB 3.1 কোর্স চলমান, 3টা ক্লাস অলরেডি FRB 3.1 কোর্সে হয়ে গেছে। যারা FRB 3.1 কোর্সে ভর্তি আছো তোমরা চাইলেই ওদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে ভাইদের ক্লাস কেমন, ভাইদের ক্লাস কোয়ালিটি কেমন, বাইরে কেমন ক্লাস নেই, বাইরের ক্লাস কেমন চমকপ্রদ থাকে, বাইরের ক্লাস কত ঘন্টা ডিউরেশন থাকে, বাইরে কি কি পড়ায়। আমরা এমন কোনো কিছু নাই যে পড়াই না, দুনিয়া সব পড়াই। অর্থাৎ কি তোমার যা যা লাগবে সব পড়াবো, ঠিক আছে? তো দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যায়। আর আমাদের এই বাংলা, ইংরেজি এবং ICT এই কম্বো কোর্স 1490 টাকা। আর বাকি যেটা আছে এটা আমাদের বাংলা, ইংরেজি, ICT যেটা 2490, মানবিক 1490, টোটাল কোর্স ফি 2490 টাকা। আর 10% আমাদের স্যারে এখন ভর্তি চলতেছে। এবার দেখো, এবার হচ্ছে আমার পথ। একটা গল্প আছে না তোমাদের, এই যে আমার পথ কাজী নজরুল ইসলামের। তো এই আমার পথ কাজী নজরুল ইসলাম থেকে আমরা জাস্ট খালি 2টা দেখবো। কি কি দেখবো? একটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা আর একটা হচ্ছে আত্মনির্ভরশীলতা, ঠিক আছে? এটা কবিতা হবে না, এখানে হবে প্রবন্ধ। হ্যাঁ, এখানে হবে কি প্রবন্ধ হবে। কি হবে? প্রবন্ধ হবে। এটা একটু মাথায় রাখবো। তো আমার পথ থেকে আমরা 2টা দেখবো, 2টা পয়েন্ট দেখবো। আমার পথ থেকে আমরা কয়টা পয়েন্ট দেখবো? 2টা পয়েন্ট। যদি আমরা 2টা পয়েন্ট দেখি, 2টা পয়েন্ট দেখলেই আমরা আমার পথ থেকে যদি আমরা 2টা পয়েন্ট দেখি, 2টা পয়েন্ট দেখলেই ইনশাল্লাহ এর বাইরে তোমার সৃজনশীল দিবে না। জাস্ট 2টা পয়েন্ট, একটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা আর একটা হচ্ছে আত্মনির্ভরশীলতা। লেখক কিন্তু আমার পথ প্রবন্ধে কি বলছে? আমার পথ প্রবন্ধে বারবার বলছে কি বলছে যে আমার পথ প্রবন্ধে চারিত্রিক যে দৃঢ়তা, এই দৃঢ়তা আনতে হবে। নিজের সত্যের উপর অটল থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তো উদ্দীপকে তোমাকে এরকম দিল যে তৌফিক ভাইয়া এমন একজন মানুষ যে কখনোই কারোর উপর নির্ভরশীল না, যে অলওয়েজ নিজের উপর নির্ভরশীল, নিজের কাজটা নিজে করতে পছন্দ করে। তো ওই রকম উদ্দীপক দিয়ে বললো যে এই উদ্দীপকটা তোমার কোন গল্পের সাথে মিলে রয়েছে। তাহলে তুমি মাথায় রাখবা এটা কোন গল্পের সাথে মিল রয়েছে, এটা হচ্ছে তোমার আমার পথ প্রবন্ধের মিল রয়েছে। তো এইখানে চারিত্রিক দৃঢ়তা ও আত্মনির্ভরশীলতা, জাস্ট এই 2টা পয়েন্ট মাথায় রাখবা। এই গল্পে কি মাথায় রাখবা? কিওয়ার্ড, এই 2টা মূল শব্দ মাথায় রাখবা। একটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা আর একটা হচ্ছে আত্মনির্ভরশীলতা। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, চারিত্রিক দৃঢ়তা এবং কি আত্মনির্ভরশীলতা। ওকে, পরে দেখো, পরে হচ্ছে মানব কল্যাণের জাস্ট একটা পয়েন্ট মাথায় রাখবা। মানব কল্যাণের জাস্ট কি একটা পয়েন্ট, সেটা হচ্ছে লোক দেখানোর তুচ্ছ দান করাত। মানব কল্যাণের জাস্ট একটা পয়েন্ট মাথায় রাখবা, সেটা কি? লোক দেখানো তুচ্ছ দান করাত। এটা হচ্ছে মূল, এছাড়া আর কিছু নেই। এছাড়া আর কিছু আছে মানে মানব কল্যাণ মানেই হচ্ছে কি আমরা কি করি, এই যে দান করাত করি, এই দান করাতটা কি করি দেখবো যে অল্প দিয়া আমরা অধিক পরিমাণে প্রচার করি, ঠিক আছে? 10 টাকা সাহায্য করে আমরা কি করি, এটা 10 টাকা সাহায্য করে দেখবো যে ফেসবুক, ইউটিউব, এই সেই হাবিজাবি যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কি আমরা এটা ছড়াই দিই। তো ওইটাই বলছে যে লোক দেখানো যে তুচ্ছ দান করা, এই লোক দেখানো তুচ্ছ দান করা এটা হচ্ছে কি মানব কল্যাণ, ঠিক আছে? আমি বললাম যে সানোয়ার ভাইয়া কি করলেন? সানোয়ার ভাইয়া হচ্ছে একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করলেন। তো দরিদ্র ব্যক্তিকে কি সাহায্য করলেন? জাস্ট একবেলা খাবারের জন্য সাহায্য করলেন। তো দরিদ্র ব্যক্তিকে একবেলা খাবারের সাহায্য করার পরে কি করলেন? উনি একটা ফেসবুকে, অর্থাৎ কি যে খাবারটা দিছে এই খাবারটা ছবি তুলে কি করলেন? ফেসবুকে প্রচার করলেন। আবার এই খাবারটাই বিভিন্ন জায়গায় প্রচার করলেন, আবার বলে বেড়াইলেন যে আমি অমুক ব্যক্তিকে একবেলা খাবার দিছি। তো এই যে এটা বললো, তো ওইটা কি একটা লোক দেখানো ব্যাপার হয়ে গেল। তখন এটা বলতে পারে যে তোমার কোন গল্পের সাথে এটা উল্লেখ আছে? এটা উল্লেখ আছে কি মানব কল্যাণের সাথে উল্লেখ আছে। অর্থাৎ কি লোক দেখানো যে তুচ্ছ দান করা, এই লোক দেখানো তুচ্ছ দান করাটা হচ্ছে কি মানব কল্যাণ গল্পের সাথে উল্লেখ। এটা মাথায় রাখতে হবে। কি বলছি? যে লোক দেখানো তুচ্ছ দান করা, তুচ্ছ কি দান করা, লোক দেখানোর কি তুচ্ছ দান করা, এটা কোথায় আছে? মানব কল্যাণে আছে। তো এইটা জাস্ট একটা পয়েন্ট মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে তোমাকে যে লোক দেখানো তুচ্ছ দান করা, লোক দেখানো কি তুচ্ছ দান করা, একটা পয়েন্ট, আর কিছু না, একটা পয়েন্ট দেখবা এই গল্পে। এরপরে যাই, দেখো প্রতিটা গল্পের সাজেশন পাচ্ছ এখানে। এমন কোনো গল্প নাই যে তোমাকে সাজেশন দিব না, প্রতিটা গল্পের সাজেশন পাবা, A to Z পাবা, A to Z। সৃজনশীল লেখার জন্য এর বাহিরে কোনো টিম তোমার মাথায় রাখতে হবে না। আমরা জানি তোমরা যদি মনে করছো এই সৃজনশীলের জন্য একটা টিম, এই যে দেখো আমি বললাম মাসিপিসি, এই মাসিপিসি গল্পের জন্য তোমাকে রাখতে হবে নারীর প্রতি সহিংসতা, তারপরে মাসিপিসি সংগ্রাম এবং চারিত্রিক দৃঢ়তা, যোগ আর এসে গোকুল, এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে।
মাসিপেশির ক্ষেত্রে কি তোমাকে এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। কি বললাম, কি পয়েন্ট বললাম? যে নারীর প্রতি যে সহিংসতা এইটা, তারপর সে মাসিপেশির যে সংগ্রাম এবং সে চারিত্রিক যে দৃঢ়তা এইটা, তারপর সে কি যোগ এবং কি গোকুল, এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে এই মাসিপেশি উত্তর করার জন্য। দেখো বাংলার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি যখন এই গ এবং সে এই ঘ আনস করবা, এই গ এবং গ উত্তর করবা, এই উত্তর ক্ষেত্রে তুমি গ নাম্বারের যদি জাস্ট খালি এই লাইনটা মনে রাখতে পারো যে হ্যাঁ এইটা তো নারীর যে সংগ্রাম, অর্থাৎ আমাদের যে মাসিপেশির গল্পে নারীর যে সংগ্রাম, এই নারীর সংগ্রামের ব্যাপারটা উল্লেখ আছে। তো নারীর সংগ্রামের ব্যাপারটা উল্লেখ আছে, তার মানে কি তুমি ধরে ফেলছো পয়েন্ট যে নারীর সংগ্রাম উল্লেখ আছে, তখন তুমি কি করতে পারবা, তুমি সব লিখে ফেলতে পারবা। তো এইটাই বলতেছি যে তুমি জাস্ট কি করবা, এই মূল 3টা পয়েন্ট মাথায় রাখবা। কি বলছি, এই মূল 3টা পয়েন্ট মাথায় রাখবা, এই মূল 3টা পয়েন্ট যে নারীর প্রতি সহিংসতা এবং মাসিপেশির সংগ্রাম এবং চারিত্রিক দৃঢ়তা এবং কি যোগ গোকুল, এই 3টা পয়েন্ট। যে যোগ কি করছিল, গোকুল কি করছিল, এদের সম্পর্কে একটু ধারণা রাখবা, এদের সম্পর্কে কি রাখবা একটু ধারণা, তাইলেই তুমি কি লিখতে পারবা। কি লিখতে পারবা না, লিখতে পারবা, 100% লিখতে পারবা। তো চলো এই গল্পের আমরা মূলত তোমাদেরকে এই গানে এই জায়গায় কি সবকিছু তো এই জায়গায় দেখাচ্ছি না, ঠিক আছে? আমাদের যারা পেইড বেসে আছে দেখো এই জায়গায় আরো কিছু তথ্য দিলাম, ঠিক আছে? প্রতিটা গল্পের অল্প অল্প তথ্য তোমাদেরকে তুলে ধরলাম যে হ্যাঁ আমরা কতটুকু তোমাদেরকে দেই বা কিভাবে দিব এটা তুলে ধরলাম। তো আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট আছে তোমাদেরকে যদি সব কিছু দিয়ে দেই তাহলে আমাদের পেইড বেসের স্টুডেন্ট আমাদেরকে মারবে দিরা, যে ভাই আমি টাকা দিয়ে ভর্তি এলাম আর আপনি কি সবকিছু দিয়ে দিলেন ওদেরকে, ঠিক আছে? তাহলে আর টাকা দিয়ে ভর্তি হলে লাভটা কি হইলো, ঠিক আছে? এর জন্য আমি জাস্ট তোমাদেরকে যেগুলো মূল থিম জাস্ট হালকা হালকা দেখাচ্ছি। আমাদের পেইড বেসের তোমরা যদি লেকচার শিটগুলো দেখো, আমাদের পেইড বেসের যে লেকচার শিটগুলো পিডিএফগুলো যদি দেখো তুমি অবাক হয়ে যাবে, এত সুন্দর পিডিএফ, এত সুন্দর স্লাইড কখনো পাবা না, অন্য কোনো কোথাও পাবা না, এত সুন্দর স্লাইড আমাদের। আচ্ছা যাই হোক, দেখো আমরা কেমনে পড়াই দেখো। তো এই গল্পের আমরা যে মাসিপেশি গল্পটা, এই মাসিপেশি গল্পের আরো আমরা ডিটেলস কেমনে পড়াই দেখো মাসিপেশি। তো মাসিপেশি গল্পের এইখানে আরো মূল থিম কয়েকটা লিখছি। এইটা দেখো আবার সিলেট, এইটা দেখো এটা আছে আমাদের সিলেট বোর্ডে আসছে 22, তারপর চিটাগাং বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে 19 আসছিল এই কোয়েশনটা। তারপর দেখো এইটা বরিশাল বোর্ডের 19 আসছিল, দিনাজপুর বোর্ডে 22 আসছিল, বরিশাল বোর্ডের 19 আসছিল, সিলেট বোর্ডের 19 আসছিল। তো আমাদের কোয়েশনগুলো কিভাবে হয়, কোন পয়েন্টগুলো থেকে হয়, আমাদের কোয়েশনগুলো কিভাবে হয়, কোন পয়েন্ট থেকে হয়, কোন কোন টপিক থেকে আসে, কিভাবে আসে আমরা দৌড়ে দৌড়ে বুঝাই দিই। অর্থাৎ কি বোর্ড কোয়েশনে কোন কোয়েশনে কেমনে কোয়েশন আসছিল এটা আমরা দৌড়ে দৌড়ে বুঝাই দিই, এটা আমরা কি দৌড়ে দৌড়ে বুঝাই দিই। তো এই জায়গায় তো আমরা সেম দেখো দৌড়ে দৌড়ে আমরা বুঝাই দিব। এই জায়গায় দেখো কি আসছে, দেখো এই সৃজনশীলে যে পুরুষতান্ত্রিক সমাজের নারীর অসহায়ত্ব ও অবমাননার স্বরূপ। অর্থাৎ কি আমরা জাস্ট খালি তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ আসলে আমরা কতটুকু তোমাদেরকে দিব বা কিভাবে দেবো। সৃজনশীলটা এই গল্পের কোন লাইনটা থেকে আসবে, অর্থাৎ কি একটা গল্পের সৃজনশীল কোন লাইন থেকে আসতে পারে, কোন পয়েন্টটা থেকে আসতে পারে, এই পয়েন্টটা আমরা ধরে দিব তোমাদেরকে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা পয়েন্টটা ধরে দিলাম যে সৃজনশীলটা কোন গল্পের কোন লাইনটা থেকে আসবে। তো এই গল্পের এই লাইনটা থেকে আসবে যে পুরুষতান্ত্রিক সমাজে যে নারীর অসহায়ত্ব এবং অবমাননা, এই লাইনটা থেকে আসবে। যে এই গল্পে কিন্তু এটা ফুটে উঠছে সৃজনশীলে যে পুরুষতান্ত্রিক সমাজে, তুমি যদি এই চিটাগাং বোর্ডের কোয়েশনটা দেখো আর কুমিল্লা বোর্ডের কোয়েশনটা দেখো তাহলে দেখবো যে এই লাইনটাই ফুটে উঠছে যে পুরুষতান্ত্রিক সমাজের যে নারীর অসহায়ত্ব। অর্থাৎ কি এই গল্পে কিন্তু মোটামুটি তুলে ধরছে যে পুরুষতান্ত্রিক সমাজের নারীর যে অসহায়ত্ব, এই অসহায়তার কথা তুলে ধরছে, ঠিক আছে? নারীর কোনো মূল্য নাই, নারীকে অবমাননা করা হয় এই গল্পে। তারপর অন্যায়ের বিরুদ্ধে নারীর সংগ্রামী যে চরিত্র, এই চরিত্রটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ কি মাসিপেশির যে চরিত্রটা, মাসিপেশি কি ছিল, মাসিপেশি একটা সংগ্রামী ছিল, সংগ্রামী একটা চরিত্র ছিল। তো এই মাসিপেশি সংগ্রামীর যে একটা চরিত্র, এই চরিত্রটাও এই গল্পে ফুটে উঠছে। অর্থাৎ কি নারীর যে সংগ্রামী চরিত্র, এই চরিত্রটা কি এই গল্পে প্রকাশ পেয়েছে। তারপর আপন জনের প্রতি মমত্ব ও দায়িত্ববোধের যে পরিচয়, এটা প্রকাশ পেয়েছে। মাসিপেশিতে কি বলছে, আপন জনের প্রতি যে মমত্ব। অর্থাৎ কি এই মাসিপেশি গল্পের যে নায়িকা, মাসিপেশি গল্পের নায়িকা যখন তো চলে আসছিল এই মাসি এবং পিসির কাছে, তখন মাসিপেশিকে তাকে কে আগলে নিছিল। তো এই যে আপন জনের প্রতি যে মমত্ববোধ, এই আপন জনের প্রতি মমত্ববোধ এবং দায়িত্ববোধের যে পরিচয়, এই পরিচয়টাও এই গল্পে ফুটে উঠছে। তারপর কি দরিদ্র শ্রেণীর মানুষের যে দুর্বিষহ জীবন যুদ্ধের স্বরূপ, এটাও ফুটে উঠছে। অর্থাৎ কি দরিদ্র মানুষ যে কতটুকু সংগ্রাম করে যায়, ঠিক আছে? দরিদ্র মানুষ যে দরিদ্র মানুষ যে সংগ্রাম করে যায়, দরিদ্র মানুষের যে সংগ্রামটা, এই সংগ্রামটাও এই গল্পে ফুটে উঠছে যে তারা কিরকম সংগ্রাম করে। দরিদ্র শ্রেণীর মানুষের যে দুর্বিষহ জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধটাও এখানে ফুটে উঠছে।
সামাজিক যে বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধতার গুরুত্ব, অর্থাৎ কি লাস্টের দিকে আমরা কি দেখছিলাম, লাস্টের দিকে যখন কি কানাইয়ের দল বল আসছিল যে মারবে একেবারে আগুন দিয়ে দিবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, তখন এই গল্পে কি করছিল, এই গল্পের সামাজিক যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতাকে ফুটে উঠছে। হ্যাঁ পাবেল ভাইয়া কিছু বলবেন? রাত 8টায় আইসিডি ক্লাস আছে, সবাই আইসিডি ক্লাস করবা, বাংলা করে কোনো লাভ নেই। বাংলা করে কোনো লাভ নাই, এই টপিক পাবা কই, এই তথ্য পাবা কই, বাংলা করে লাভ নাই। ঠিক আছে, আইসিটি ভাই আর কি ফাও কথা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আইসিটি ক্লাসও করো। হ্যাঁ সমস্যা নেই, হৃদয় ভাইয়ের ক্লাসও করো, আইসিটি ক্লাসও করো। ঠিক আছে, এবার হৃদয় ভাইয়ের ক্লাসটা করো। তো যেটা বলতেছি সামাজিক বৃহত্তর কল্যাণের ঐক্যবদ্ধতা, লাস্ট দিকে সবাই ঐক্যবদ্ধ ছিল, যে একটা ডাক দেওয়ার পরে কি করছিল, একটা ডাক দেওয়ার পরে সবাই চলে আসছিল, তো ওইটাও কি ফুটে উঠছে। তার হচ্ছে সমাজে নারী জাগরণের স্বরূপ, অর্থাৎ কি সমাজে যে আমাদের নারীর যে ক্ষমতায়ন, নারীর যে জাগরণ, এই নারী জাগরণটাও কি তোমার এই গল্পে ফুটে উঠছিল। তো এই পয়েন্টগুলা দিয়ে সৃজনশীল আসছে। তো আমরা এইরকম ভাবে তুলে ধরি, আমরা একটা স্টুডেন্টকে 1 মিনিটে কিভাবে সৃজনশীল লিখতে হবে, সৃজনশীলের কোন পয়েন্টটা লিখতে হবে, টিচার কিন্তু দেখবে কি যে খাতা দেখবে, পরীক্ষক যে খাতা দেখবে, পরীক্ষক খাতাটা দেখবে কি, দেখবে সে পয়েন্টটা দেখবে যে কোন পয়েন্টটা সে ধরতে পারছে কিনা। সৃজনশীল কিন্তু এই 1 পাতা 2 পাতা তোমার পড়ার সময় নেই, এত তুমি যে লিখে আসতেছো 1 পাতা 2 পাতা পড়ার সময় নেই, প্রথম যে লাইনটা লিখতেছো এইটা দেখতেছে যে হ্যাঁ প্রথম লাইনটা এই ছেলেটা বা এই মেয়েটা কি লিখছে। তো প্রথম লাইনটা যখন তুমি মনে করো যে ধরে ফেলবা যে হ্যাঁ এটা পুরুষতান্ত্রিক সমাজের নারীর অসত্য অবমাননা ফুটে উঠছে, বা এটা অন্যায়ের বিরুদ্ধে নারীর সংগ্রামের চরিত্রটা ফুটে উঠছে, বা এটা আপনজনের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের পরিচয়টা ফুটে উঠছে, তখন তুমি কি মার্ক ফুল পাবা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমরা চলে যাবো এই গল্পের একটা সৃজনশীল দিলাম, যে তোমরা দেখো সৃজনশীল কিরকম করে আসে এবং কেমনে বুঝবা তুমি এই সৃজনশীল। আমি জাস্ট তোমাদেরকে সৃজনশীলের ক্ষেত্রে এই যে গ নাম্বার আর এই যে গ নাম্বার, এই দুইটা কিভাবে আনসার করতে পারবা, এই দুইটা আনসার করার জন্য, এই দুইটা উত্তর করার জন্য তোমাদের এই টেকনিকগুলো দেখাচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে আমরা এমসিকিউতে যাবো। ঠিক আছে, এমসিকিউ টেকনিক দেখবো। ঠিক আছে, প্রতিটা গল্প বইতে সাজেশন পাবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে 60 বিধবা ফাতেমা বেগম, অর্থাৎ কি ফাতেমা বেগম একজন বিধবা নিঃসন্তান, এই বৃদ্ধর আপন বলতে কেউ নেই, অর্থাৎ কি এই ফাতেমা বেগমের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। একদিন সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ তিনি একটি মেয়েকে রাস্তায় কাটতে দেখেন। তার মেয়ে কি একটা মেয়েকে কি করছে, রাস্তার মধ্যে কাটতে দেখছে। তো 60 একটা মহিলা ছিল, আর এই মহিলা কি করছিল, এই মহিলার কোনো সন্তান ছিল না, আর সন্তান না থাকার পর সকালে কি হাঁটতে বেরিয়েছিল। তো তারপর রাস্তায় একটা মেয়েকে কাটতে দেখে, বৃত্তান্ত শুনে, অর্থাৎ এই মেয়েটির বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত শুনে তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ মেয়েটিকে মাতৃ স্নেহে আশ্রয় দেন। তার মানে এখানে কি বলছে, স্বামীর অত্যাচারে কি হয়েছিল, অতিষ্ঠ হয়ে গেছে, তারপর মাতৃ স্নেহে তিনি আশ্রয় দিয়েছেন। স্বামী পক্ষ করবে তাকে নিতে চান, মেয়েটি কোনোভাবে যেতে ইচ্ছুক না, বিদ্যাও মেয়েটিকে যেতে দেননি, এতে তাকে অনেক ঝামেলাও পোয়াতে হয়। মৃত্যুর পূর্বে বিদ্যা মেয়েটিকে সমুদয় সম্পত্তি দান করেছেন। দেখো সৃজনশীলটা কিরকম ভাবে আসে, দেখো তুমি আমার উপরের যে পয়েন্টগুলা, এই যে 6টা পয়েন্ট দিলাম উপরে, এই 6টা পয়েন্ট যদি তোমার মনে থাকে, 6টা পয়েন্ট যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি কি এই সৃজনশীল আনসার করা তোমার কাছে কোনো ব্যাপারই না। উদ্দীপককে মেয়েটি মাসি পিসির গল্পের আহ্লাদের সাথে কিভাবে সঙ্গীতপূর্ণ ব্যাখ্যা করা, তুমি 1 লাইনে লিখো তো, 1 লাইনে লিখো তো, এবার একটু 1 লাইনে লিখো তো, 1 লাইনে সবাই একটু লিখো তো, যে এই যে উদ্দীপকটা পড়লাম, আমি উদ্দীপকটা যে দিলাম, যে 60 একজন মেয়ে ফাতেমা বেগম ছিলেন, ফাতেমা বেগম কোনো সন্তান ছিল না, উনি একদিন রাস্তায় হাঁটতে গেল, আর রাস্তায় হাঁটতে গিয়া একজনকে দেখা পাইছে, একটা মেয়েকে। এই মেয়ের সব বৃত্তান্ত শুনলো, যে মেয়েটার স্বামীকে তাকে অত্যাচার করে, যার ফলে বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পর মেয়েটাকে নাকি এই ফাতেমা বেগম আশ্রয় দেওয়ার পরে এই মেয়েটাকে স্বামী নিতে আসে, কিন্তু স্বামীকে নেওয়ার জন্য দেয় না। শেষ পর্যন্ত উনি যখন মারা যায়, তখন উনি কি করে, সমুদয় সম্পত্তি এই স্বামীর নামে লিখে দিয়ে যায়। তো তুমি আবার বলো যে এই জায়গায় এই আলহাদির সাথে কি মূলত মিল আছে, এই গল্পে আলহাদির সাথে এই গল্পের কি মিল ছিল বলো। আলহাদির সাথে সবার কমেন্ট দেখবো এবার। হ্যাঁ সবার কমেন্ট দেখবো এবার, আলহাদির সাথে কি মিলছে এটা সবাই বলো। আলহাদির সাথে এই গল্পের কি মিল আছে সবাই বলো। আলহাদির সাথে কি মিল আছে এই গল্পে বলো। নির্যাতিতর দিকটা, একজনে লিখছো যে শারমিন ইসলাম মিম, নির্যাতিতর দিকটা, যে আলহাদির সাথে এই যে নির্যাতনের যে দিক, এই দিকটা মিল রয়েছে। আর কি মিল আছে বলো, আর কি মিল আছে বলো, আর কি মিল আছে বলো। এই পোলাপান, আমার তো পরীক্ষা কিন্তু বেশি দিন নাই,
তো পরীক্ষার সময় কম, তো তোমরা সবাই পড়াশোনায় মন দাও, ঠিক আছে। আর আমরা এই যে 60 দিনে প্ল্যান তোমাদের এমনভাবে চাঙ্গা করে দিব, এই চাঙ্গাতে মনে করো যে পরীক্ষাও তোমরা কি চাঙ্গাভাবে দিয়ে আসবে আশা করি। স্বামীর বাড়িতে অত্যাচারিত শিকার দুইজনই, রাইট, নির্যাতিত এবং অসহায়ত্ব, রাইট, নির্যাতিত এবং কি অসহায়ত্বের দিকটা ফুটে উঠছে। তুমি জাস্ট এই লাইনটা লিখবা যে আলহাদি গল্পে নির্যাতিত এবং অসহায়ত্বের দিকটা ফুটে উঠছে, জাস্ট এই পর্যন্ত, আর কিছু লাগবে না তোমার, আর কিছু লাগবে না তোমার, আর কিছু লাগবে না তোমার। তুমি জাস্ট কি করবা, এই লাইনটা লিখবা যে নির্যাতিত এবং অসহায়ত্বের দিকটা ফুটে উঠছে, নিচে ব্যাখ্যা করা হলো। তারপর তুমি কি লিখছো কি লিখছো এসব স্যার দেখবেন, স্যার জাস্ট এইটা দেখবে প্রথম লাইনটা যে নারীর প্রতি অসহায়ত্বের হাত, রাইট, নারীর প্রতি অসহায়ত্বের হাত। আচ্ছা ঠিক আছে, এবার দেখো মাসি পিসি গল্পের মাসি পিসি উদ্দীপকে বিদ্যা কি একই সূত্রে গাথা? মাসি পিসি গল্পের এইটা লেখো এবার, এইটা সবাই একটু কমেন্ট করো যে মাসি পিসি গল্পের মাসি পিসি ও উদ্দীপকের যে বিদ্যা, এই বিদ্যাকে একই সূত্রে গাথা? মাসি পিসি গল্পের এইটা লেখো এবার, এইটা আনসার করো, ঘ নাম্বারটা, যে মাসি পিসি গল্পের এই মাসি পিসি এবং এই যে বিদ্যা, এরা দুজনকে একই সূত্রে গাথা ছিল? একই সূত্রে গাথা? মাসি পিসি গল্পের এই মাসি পিসি গল্পের এবং উদ্দীপকের বিদ্যা কি একই সূত্রে গাথা? একই সূত্রে কি গাথা বলো? এই যে পোলাপান ক্লাস থেকে কিন্তু 266 জন হয়ে গেছে, হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। প্রতিটা গল্প কবিতার হট টপিক পাবা, এখনো তো কবিতাতে যায়ই নাই, কবিতাতে তো এখনো যায়ই নাই, কবিতাতে গেলে বুঝতে পারবা যে কি পাচ্ছ তোমরা, ঠিক আছে। একই সূত্রে গাথা, রাইট, এটা যে একই সূত্রে গাথা ব্যাখ্যা করে দেবা, শেষ, একই সূত্রে গাথা ব্যাখ্যা করে দেবা, তারপর ব্যাখ্যা করে দেবা যে একই সূত্রে কি গাথা ছিল, আর কিছুই না। আর আমরা যে প্রথমে শুরুতে দিলাম, দেখো এখানে দেখো শুরুতে যেটা দিলাম, আপনজনের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের পরিচয়, আপনজনের প্রতি, অন্যায়ের বিরুদ্ধে নারী সংগ্রামের চরিত্র, আর উপরে এসে তো কি পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব অমাননা। তো এই গল্পে কিন্তু আমরা প্রথমে এই কিউ পয়েন্টগুলা দিয়ে রাখছিলাম যে এই কিউ পয়েন্টগুলো থেকে তুমি আনসার করতে পারবা, এই কিউ পয়েন্টগুলোতে তুমি কি আনসার করতে পারবা, আর কিছু লাগবে না, জাস্ট 6টা কিউ পয়েন্ট মুখস্থ করলে হবে, যে একটা গল্পের সৃজনশীল লেখার জন্য 6টা কিউ পয়েন্ট, আর কিছুই লাগবে না, ঠিক আছে। ওইটা মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। আমরা ওই রকম ভাবেই দিব, হ্যাঁ, আমরা কি ওই রকম ভাবেই দিব। এবার দেখো এই পোলাপান একটু ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেয়, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেয়, ক্লাসটা সবাই একটু ঝটপট শেয়ার করে দেয়। এখন ক্লাসটা সবাই 1 মিনিট ক্লাসটা একটু শেয়ার করবো, যারা হৃদয় ভাইকে ভালোবাসো, হৃদয় ভাইকে ভালোবাসে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আর আমি আগেই বললাম যে তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে কিছু দিব, তুমি আমাকে একটু ভালোবাসা দিলে আমি তোমাকে বুক ভরা ভালোবাসা দিব। তো তুমি যদি ভালোবাসা পেতে চাও, আমি তোমাকে ভালোবাসা দিতে বাধ্য, কিন্তু কি তুমি আমাকে ভালোবাসা দিতে হবে। তো তুমি যদি ক্লাস শেয়ার করো তাহলে আমি তোমাকে কিছু দিব, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমাদের পুরস্কার তো আছেই, ক্লাস তো শেয়ার তুমি এমনি করতেছো না, ক্লাস শেয়ার জন্য পুরস্কার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। শেষ পর্যন্ত ক্লাসটা করো, অনেক কিছু পাবা। তো আরেকবার একটু কথা বলি আমাদের এই কোর্স নিয়ে, আমাদের এই কোর্স FRB 3.1 কোর্স, হৃদয় ভাই কুদার কসম, হৃদয় ভাই যা বলতেছে, ঠিক আছে, তুমি বিশ্বাস করো ভাই, এই বাংলাদেশের মতো একটা, বাংলাদেশে যদি তুমি মনে করো যে বৃহৎ প্ল্যাটফর্ম তো অনেকগুলো আছে, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে তুমি যদি আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের ক্লাসগুলো করো, ঠিক আছে, ক্লাসগুলো করলেই বুঝতে পারবা যে আসলে আমরা কতটুকু দেই তোমাদেরকে, কতটুকু দেওয়ার চেষ্টা করি। FRB 3.1 কোর্সে যারা ভর্তি আছে, তোমরা চাইলে FRB 3.1 কোর্সে একজন স্টুডেন্টকে ডাক দিয়ে ধরে নিয়ে বলতে পারছো এই ক্লাস কেমন হয় বলতো, তাহলে ওর কাছে তুমি মন্তব্য পেয়ে যাবে যে আমাদের ক্লাস কেমন হয়, ঠিক আছে। আমরা এইরকম ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি যদি ব্যক্তিগতভাবে কথা বলি, তোমাদের জন্য ক্লাস দেওয়ার জন্য আমি রাত 2টা নাই 3টা নাই পর্যন্ত জেগে থাকি, জেগে থেকে কি আমাদের জন্য যে কি আসতে পারে এই বছর পরীক্ষায় অ্যানালাইসিস করে এসে ক্লাস দিই তোমাদেরকে, ঠিক আছে। ক্লাস দেওয়ার জন্য আমরা এতটুকু শিওর থাকতে পারো তোমরা যে ক্লাস পাবা, জমজমাট ক্লাস পাবা, এক কথায়। তো দেরি না করে FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যাও, এই পেজে কি নক দাও, এই পেজে নক দাও, তাইলেই হবে, আর কিছু লাগবে না। এবার দেখো তো এই গল্পটা গ নাম্বার আনসারটা দেখো, যে স্বামীর অত্যাচার জীবনের রূঢ় বাস্তবতার দিকটা উদ্দীপককে মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছিল। স্বামীর অত্যাচার এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকের সাথে যে পরিচিতটা যেটা মিলেছিল সেটা হচ্ছে কি স্বামীর অত্যাচার এবং জীবনের রূঢ় যে বাস্তবতা, এই বাস্তবতার দিকটা ফুটে উঠছে। স্বামীর অত্যাচার অর্থাৎ কি স্বামী দেখছো বাড়ি থেকে বের করে দিছে, আর এই আহ্লাদি গল্পে কি মাসি পিসি গল্পে কি আহ্লাদিকেও কি স্বামী বের করে দিছিল। তো দুইটাতে কি স্বামী বের করে দিছিল, তার মানে স্বামীর অত্যাচার ফুটে উঠছে, এজন্য বলছে স্বামীর অত্যাচার। তারপর এই যে তাদের পরবর্তী যে জীবনটা, এই জীবনের যে রূঢ় বাস্তবতাটা, এই বাস্তবতাটা ফুটে উঠছে, অর্থাৎ কি জীবনের রূঢ় বাস্তবতা, এই বাস্তবতাটা কি ফুটে উঠছে।
তো এই মাসিবেশি গল্পের এই উদ্দীপকের সাথে এই স্বামীর অত্যাচার এবং জীবনের রূঢ় বাস্তবতা ফুটে উঠছে। মানে জাস্ট খালি কিউ পয়েন্ট মুখস্থ করবা, দ্যাটস এনাফ, আর কিছুই না। এবার দেখো পরবর্তী, আর এইটা তো আমরা জানি যে একই সূত্রে গাথা, ঠিক আছে। এই জায়গায় দেখো একই সূত্রে কিভাবে গাথা, এই গল্পটা একই সূত্রে কিভাবে গাথা, ঠিক আছে। বলছে এই মাসিবেশি গল্পে জীবন সংগ্রামে নারীর সাহসী ভূমিকা দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের বিদ্যা গল্পে মাসিবেশি পুরোপুরি একই সূত্রে গাথা নয়। কেন একই সূত্রে পুরোপুরি গাথা নয়? কারণ কি মাসিবেশিকে জীবনে সংগ্রাম করছে, কিন্তু এই উদ্দীপকের বিদ্যা কিন্তু জীবনে কোনো সংগ্রাম করে নাই। মাসিবেশি কি করছে? মাসিবেশি সংগ্রাম করে আল্লাহদিকে বেঁচে রাখছে, কিন্তু এই জায়গায় কিন্তু আল্লাহদিকে, অর্থাৎ কি এই জায়গায় উদ্দীপকে কিন্তু কি মেয়েটাকে সংগ্রাম করে কোনো বেঁচে রাখে নাই, যার ফলে কি এটা তোমার, যার ফলে এটা একই সূত্রে পুরোপুরি গাথা নাই। এবার দেখো এই এদিকে তাকাই, এবার দেখো রেইনকোট। এই রেইনকোটে জাস্ট 2টা পয়েন্ট দেখবো আমরা। রেইনকোটে জাস্ট কয়টা পয়েন্ট দেখবো? 2টা পয়েন্ট। নুরুল হুদার বিতু সাহসিকতা, যে নুরুল হুদার যে বিতু সাহসী পরিবর্তন, নুরুল হুদার সম্পর্কে দেখবো। নুরুল হুদার যে চরিত্রটা, আর কিছু না, নুরুল হুদার যে চরিত্রটা ছিল, এই নুরুল হুদার চরিত্রটা দেখবো আমরা। নুরুল হুদার যে চরিত্রটা, এই নুরুল হুদার কি দেখবো আমরা? চরিত্রটা দেখবো। নুরুল হুদার চরিত্রটা কি ছিল? নুরুল হুদার চরিত্রটা ছিল, কখনো ছিল বিতু, কখনো ছিল বিতু, কখনো ছিল কি সাহসী, কখনো ছিল কি সাহসী, কখনো ছিল পরিবর্তন, কখনো ছিল কি পরিবর্তন। তো এইটা আমরা দেখবো জাস্ট এইখান থেকে, এই গল্পের এইটা দেখবো আমরা, ঠিক আছে। কি বলছি যে বিতু, তারপরে সাহসী, তারপরে নুরুল হুদার পরিবর্তন, তারপরে প্রিন্সিপাল ডক্টর আফজাব আহমেদ যে ছিল, ঠিক আছে, আফাজ আহমেদ, আমাদের যে আফাজ আহমেদ ছিলেন, ঠিক আছে, সিংহের মতো চেহারা নিয়ে বসে দিয়েছিল, ঠিক আছে। তো এই আফাজ আহমেদ সাহেব সম্পর্কে দেখবো আমরা। এই 2টা চরিত্র তুমি দেখবা এই গল্পের, আর কোনো কিছু দেখতে হবে না। এই গল্পের আরেকটু পয়েন্ট আমি অ্যাড করে যদি, সেটা হচ্ছে এই গল্পে কোন দিকটা পড়েছিল। এই গল্পে ছিল যে মুক্তিযুদ্ধের যে একটা দিক, মুক্তিযোদ্ধা, এই মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু দেখবা, যে মুক্তিযুদ্ধ, এই গল্পে কি মুক্তিযুদ্ধ যে দিকটা, এই দিকটা পড়েছিল। 3টা দিক, সবাই একটু স্ক্রিনশট নিয়ে দাও যে এই 3টা দিক। আর এখানে কি লেখা আছে? কবিতা। এখানে কবিতা হবে না, এখানে কি হবে? গল্প। এখানে কি হবে? গল্প। তো কি বললাম যে রেইনকোট থেকে আমরা কি পড়বো? রেইনকোট থেকে আমরা জাস্ট কয়টা পয়েন্ট পড়বো? জাস্ট 3টা পয়েন্ট পড়বো। রেইনকোট জাস্ট কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। একটা বলছে কি নুরুল হুদার বিতু সাহসী পরিবর্তন, নুরুল হুদার কি বিতু সাহসী পরিবর্তন, নুরুল হুদার বিতু সাহসী পরিবর্তন। আর দেখবো কি আফাজ আহমেদ, প্রিন্সিপাল আফাজ আহমেদ, এই সম্পর্কে। নুরুল হুদা কি ছিল? নুরুল হুদার এই গল্পটা, রেইনকোট গল্পের মূলত যার কথায়, যার বিবৃতিতে পুরো গল্পটা প্রকাশিত হয়েছে, সে হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা কি করতো? প্রথমে শুরুতে কি ছিল দেখলা, যে যখন তোমার ইসাক আহমেদ এসে গড়ে ঢুকছিল, তখন কি ভয়ে একেবারে হতম্ব হয়ে গেছে যে কে না কে আসলো, মিলিটারি কে আসলো কিনা, ঠিক আছে, এরকমটা। তারপরে সে দেখে সাহসী দিক, যখন রেইনকোটটা গায়ে দিয়েছিল তখন তার কাছে নিজেকে কি একজন সাহসী মনে হচ্ছিল। তারপরে সে এই যে পরিবর্তন, বিতু থেকে কি সাহসী যে পরিবর্তন, এইটা নুরুল হুদার চরিত্র সম্পর্কে একটু ভালো করে দেখলে এই গল্পে তুমি সৃজনশীল আনসার করতে পারো। সৃজনশীল তুমি যতগুলা সৃজনশীল আছে এই গল্পটাতে, যতগুলা সৃজনশীল আছে তুমি যতগুলা সৃজনশীল দেখবা, এই নুরুল হুদা না হয়েছে এই প্রিন্সিপাল আফাজ আহমেদ না হয়েছে মুক্তিযুদ্ধ, এই 3টা পয়েন্ট থেকে দিচ্ছে, এই 3টা পয়েন্ট থেকে দিচ্ছে, আর কোনো পয়েন্ট থেকে দেয় নাই, ঠিক আছে, আর কোনো পয়েন্ট থেকে দেয় না, জাস্ট কি এই 3টা পয়েন্ট। তো এই 3টা পয়েন্ট বললেই এইগুলা শেষ, এই 3টা পয়েন্ট বললেই কি এইগুলা শেষ। তোমরা যারা 26 ব্যাচের ছিলা, 25 ব্যাচের ছিলা, তোমাদের 25 ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস মোটামুটি এই পর্যন্ত, এই ওয়ার্ডগুলো হবে। এবার দেখো সোনারতরী যে কবিতাটা আছে, এই সোনারতরী কবিতাটা সৃজনশীলের জন্য আনসার করার জন্য তুমি এই গ এবং এই গতে আনসার করার জন্য তোমাকে যা যা লাগবে, সোনারতরী একটাই লাগবে, সেটা হচ্ছে অবিনশ্বর সৃষ্টিকর্মী, সৃষ্টিকর্ম, অবিনশ্বর সৃষ্টিকর্ম, অবিনশ্বর কি সৃষ্টিকর্ম, অবিনশ্বর কি সৃষ্টিকর্ম, শেষ, আর কিছু না। এই যে এই সোনারতরী থেকে তুমি কি দেখবা? সোনারতরী থেকে তুমি দেখবা কি অবিনশ্বর সৃষ্টিকর্ম। অবিনশ্বর সৃষ্টিকর্মটা কি ভাইয়া? অবিনশ্বর সৃষ্টিকর্মটা কি? অর্থাৎ কি এই যে মানুষকে চিরন্তন মরে যাইতেছে, মানুষকে চিরন্তন মরে যাবে না, মানুষকে কেউ কি বেঁচে থাকবে? হৃদয় ভাই কি বেঁচে থাকবে? হৃদয় ভাই মরে যাবে, কিন্তু মানুষের যে সৃষ্টিকর্ম, মানুষের যে কর্ম, মানুষের যে কাজ, এই কাজের মধ্যে মানুষ বেঁচে থাকবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে অবিনশ্বর সৃষ্টিকর্ম। অর্থাৎ কি মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে, ঠিক আছে। বনি ভাই যদি মরে যায়, বনি ভাইয়ের এই প্ল্যাটফর্ম আছে, বনি ভাইয়ের এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি মানুষ চিনবে, বহু বছর বেঁচে থাকবে মানুষের মাঝে, যে হ্যাঁ এরকম একটা প্ল্যাটফর্ম ছিল, এরকম একটা প্ল্যাটফর্মে অমুক ভাইয়া ক্লাস নিতেন, ঠিক আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবেই মারা গেছে না মারা? তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পগার ফাট, অর্থাৎ কি মারা গেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, কিন্তু তার যে সৃষ্টিকর্ম, এই সৃষ্টিকর্মকে এখনো বেঁচে আছে। তো ওইটাই মূলত এই অবিনশ্বর যে সৃষ্টিকর্মগুলা, এই সৃষ্টিকর্মগুলা এসে কি তোমার এই কবিতার মূল থিম, এই কবিতার মূল থিম কি অবিনশ্বর সৃষ্টিকর্মটা, ঠিক আছে। অবিনশ্বর সৃষ্টিকর্মটাকে এই কবিতার মূল থিম, আর কিছু লাগবে না, জাস্ট এইটাই তুমি জাস্ট খালি মাথায় রাখবা, যে কোন সৃজনশীল আসবে মানে এইটা মাথায় রাখবা, যে এইটা দিলে এনাফ, এটাতে এনাফ,
আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো আমরা এই কবিতা আর কিভাবে পড়াবো। তো আমাদের যে আবার একটু কথা বলি, দেখো ব্যাপারটা আছে যে পচারেই পশার, একটা কথা আছে যে পচারেই পশার। হৃদয় ভাই যদি চিল্লা পাল্লা না করে তাহলে হৃদয় ভাই সম্পর্কে তোমরা ধারণা পাবা না যে হৃদয় ভাই মানুষটা কেমন বা হৃদয় ভাই কেমন পড়া। তো আমরা যদি আমাদের এই কোর্স সম্পর্কে কথা না বলি তাহলে তোমরা ধারণা পাবা না যে আমরা কোর্স কেমন পড়াই বা আমাদের এই কোর্সে তোমরা কি পাবা। তো আমাদের এই কোর্সে তুমি বাংলাদেশের মানবিক শাখার জন্য এমন কোনো সাবজেক্ট নেই যে তুমি পাবা না, সবগুলো সাবজেক্টের ক্লাস পাবা। তারপরে সেটা আমাদের এই কোর্সটা বাংলা ইংরেজি আইসিটি কম্বো কোর্স, জাহিদ ভাইয়া, হৃদয় ভাইয়া, বনি ভাইয়া, পাবেল ভাইয়া, ঠিক আছে, ওই সমন্বয়ে গড়ে উঠছে আমাদের এই কম্বো কোর্স। কম্বো কোর্সে ভর্তি 1490 টাকা। সিঙ্গেল একটা কোর্স হৃদয় ভাইকে পছন্দ হয়েছে, হৃদয় ভাইয়ের কোর্স করবো, তাহলে 990 টাকা, ঠিক আছে। বনি ভাইয়ের ক্লাস ভালো লাগে, বনি ভাইয়ের এখানে ভর্তি হবো 990। পাবেল ভাইয়ের ক্লাস ভালো লাগে, পাবেল ভাইয়ের এখানে ভর্তি হবো 990 টাকা। আর হচ্ছে মানবিক কোর্স, মানবিক কোর্সও 1490 টাকা সবগুলো একসাথে। আর যদি একটা সিঙ্গেল কোর্সে ভর্তি 750 টাকা, ঠিক আছে। আর সব মিলায় মানবিক এবং কম্বো সব মিলায় বান্ডেল কোর্স 2490 টাকা। বান্ডেল কোর্স কত? 2490 টাকা। আজই ভর্তি হয়ে যাও, আমাদের FRB 3.1 এ ক্লাস শুরু হয়ে গেছে। তো FRB 3.1 এ যেহেতু ক্লাস চলতেছে তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আশা করি সেরা কিছু পাবা, সেরা কিছু পাবা মানে সেরা কিছু পাবা। হৃদয় ভাইকে যদি বিশ্বাস করো তাহলে বুঝতে পারবে। তোমরা এমন কোনো এই যে হৃদয় ভাইকে তুমি কোথায় পাবা না বলো? সব জায়গায় পাবা। হৃদয় ভাইকে তুমি ইনবক্সে নক দিলা, হৃদয় ভাই সাথে সাথে রেসপন্স করে, যদিও সাথে সাথে রেসপন্স না করতে পারে একটু পরে লো রেসপন্স করে, ঠিক আছে। তুমি মনে করছো হৃদয় ভাই, মনে করছো যে জায়গায় যেমনি চাও এমনি কিন্তু হৃদয় ভাই তোমাকে দেয়, ঠিক আছে, সার্ভিস দিবে। মানে তুমি এমন কোনো আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের প্ল্যাটফর্মের প্রতিটা টিচারই তোমার এরকম আন্তরিক, তুমি এরকম আন্তরিক টিচারও কোথাও পাবা না, আমি এতটুকু শিওর, ঠিক আছে। তো তোমরা যারা এখনো আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হওয়া নাই, ভর্তি হয়েছে। আচ্ছা, এক নজরে একটু সোনাতরি কবিতার কয়েকটা লাইন ব্যাখ্যা রাখা, বা আমাদের সবগুলো আমি আগে বলছি যে সবগুলো দেওয়া যাবে না। কেন সবগুলো দেওয়া যাবে না? কারণ সবগুলা দিলে আমাকে পেড বেসের স্টুডেন্ট যারা আছে, পেড বেসের স্টুডেন্ট, আমি এখান থেকে ক্লাস নিয়ে বের হলে ভাই বলবে, ভাই কি করলেন, আমরা এত টাকা দিয়ে ভর্তি এলাম আর আপনি সব দিয়ে দিচ্ছেন ফ্রিতে, তাহলে আপনি কেন ভর্তি এলাম, আমরা কেন ভর্তি এলাম আপনার ক্লাসে? তো এর জন্য সব দিবে না, জাস্ট হালকা একটু দেখো, হ্যাঁ, তাও মনে করো যে তোমাদেরকে অনেক কিছু দিচ্ছি। এবার দেখো এক নজরে আমরা এই সোনাতরি কবিতার ব্যাখ্যাগুলো আমরা কেমনে পড়বো, দেখো এখানে কি আছে? গগনে গরজে মেঘ গণবর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা। গগনে গরজে মেঘ গণবর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা। এইখানে দেখো আমরা ব্যাখ্যাটা কেমনে পড়ি। এই যে ব্যাখ্যা আমাদের যে ক্লাসে তোমাদের ব্যাখ্যাটা কেমনে পড়াবো, তোমরা অবাক হয়ে যাবে যে ভাইয়া এইরকম ভাবে ব্যাখ্যা পড়ান। দেখো গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, আর গর্জে দ্বারা বোঝানো হচ্ছে গর্জন করছে। তার মানে কি বলছে? আলোচ্য অংশে বর্ষার যে প্রকৃতির চিত্রকল্প ফুটে উঠছে, যেখানে বড় বর্ষা আকাশ মেঘ ডাকছে, এমন পরিস্থিতির এক বিপন্ন কৃষক নদীর কোলে একা বসে আছে। তো এই লাইনটা দেখো আমরা এত সুন্দর করে তোমাকে ব্যাখ্যা করে দেবো, তুমি কল্পনা করতে পারবে না যে প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ তো দৈরে তোমাকে ব্যাখ্যা করে দেবো যে এই লাইনটা এইটা বুঝেছে, এই শব্দটা এইটা বুঝেছে, ঠিক আছে। দেখো এনে বলছে রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা, বড়া নদী খুঁড়ো দ্বারা ঘর পরশা। অর্থাৎ কি বাড়া হলো হচ্ছে দান রাখার যে পারত, তার মানে কি রাশি রাশি বাড়া বাড়া মানে অনেক দান, ঠিক আছে। তো অনেক দান হয়েছে, এখন এগুলা কি পারতে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে কুড়ো দ্বারা শব্দের হচ্ছে কুড়ের মতো দাঁড়ালো, অনেক দাঁড়ালো, ঠিক আছে। আর খরো পরশা দ্বারা বোঝানো হয়েছে কি দাঁড়ালো বর্ষির মতো। ধান কাটা সম্পন্ন হয়ে গেছে, কৃষক বড়া অর্থাৎ কি ধান রাখার পাত্র ভর্তি করে ধান সাজিয়ে রেখেছে, গুড় বর্ষা বড়া নদীর স্রোত যেন দাঁড়ালো বর্ষার মতোই তীক্ষ্ণ হয়ে প্রবাহিত। অর্থাৎ কি কৃষক যে ধান, এই কৃষক ধান কাটে রাখে বলছে অনেক প্রচুর পরিমাণে ধান হয়েছে, তো ধান হওয়ার পরেও এই এখন সে ধান কাটা শেষ, এখন নদীর কূলে বসে রয়েছে, আর নদীর স্রোত এত পরিমাণে গতিসম্পন্ন যে করো বর্ষা অর্থাৎ কি খুবই দাঁড়ালো স্রোত এখানে আসতেছে। তো এইটাই বুঝেছে, মানে তুমি কল্পনা করতে পারবা না যে কতটুকু তোমাকে দিব আমরা, কতটুকু তোমাদেরকে দিব আমরা, তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে। ক্লাসটা আরো আবার একটু সবাই শেয়ার করে দেয়, ঠিক আছে। যারা ক্লাসটা করতেছি ক্লাসটা আরো একটুবার সবাই একটু শেয়ার করে দিব, হ্যাঁ ইনশাল্লাহ। এবার দেখো এখানে কি বলছে, চারদিকে বাঁকা জল করিছে খেলা। এই লাইনের ব্যাখ্যা কি হবে? চারদিকে বাঁকা জল করিছে খেলা। তো চারদিকে বাঁকা জল করিছে খেলা মানে কি? এখানে বাঁকা জল বলতে মূলত মহাকালের স্রোতকে ইঙ্গিত করা হয়েছে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে চারদিকে বাঁকা জল করিছে খেলা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা দেখে সৃজনশীল ঘুরায় পেঁচা মারে দিবে। তো এই লাইনটা দেখে দিয়েছো সৃজনশীল ঘুরায় পেঁচা মারে দিবে, তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে এই লাইনটা ব্যাখ্যা বুঝতে হবে যে হ্যাঁ ভাইয়া কেমনে ব্যাখ্যাটা বুঝবো।
ওই ব্যাখ্যাটা তোমাকে পড়তে হবে। তো এই যে চারদিকে বাঁকা জল করিছে কেলা মানে হয়েছে, বাঁকা জল মানে মহাকালের স্রোতকে ইঙ্গিত করছে। ছোট ক্ষেত্রে নদীর জল বেষ্টিত, উদম জলের যে ঘূর্ণায়মান স্রোত কবেলে পড়ে কৃষকের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে নদীর গর্ভে, অর্থাৎ কি এত পরিমাণে স্রোত, এই স্রোতে কখন যে নদীর গর্ভে তার এই ছোট্ট একটা ক্ষেত, ছোট্ট একটা জমি কখন যে অতল গভীর তলায় যাবে এটা বলা যায় না, এটা বলতেছে। তো নদীর জলের এই বিধ্বংসী অবস্থাটাকে বোঝাতে এই বাঁকা জল ব্যবহার হয়েছে। সবচেয়ে কথা আছে বাঁকা জল মানে মহাকালের স্রোতকে ইঙ্গিত করা হয়েছে। তো ওই রকম ব্যাখ্যা সহকারে তোমাকে আমাদের পেট বেছে দিব। তো এই পেট বেছে তো আরো কত কিছু পাবা, তুমি কল্পনা করতে পারবে না। আমাদের হ্যান্ড নোট গ্রুপে দেখো, যে আমাদের পেট বেসের ক্লাস কিরকম হয়। এবার চলো সবচেয়ে কঠিন একটা কবিতা, সবচেয়ে কঠিন কবিতা নাম কি? বিদ্রোহী। নাম কি? বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটা কি? সবচেয়ে কঠিন একটা কবিতার নাম কি? সেটা হচ্ছে বিদ্রোহী। সেটা হচ্ছে কি? বিদ্রোহী। তো এই বিদ্রোহী কবিতায় তুমি সৃজনশীলে এই গ এবং এই গতে আনসার করার জন্য কি করতে পারবা? তোমাদের একটা কথা বলে রাখি, ক্লাসের সর্বশেষ যে স্লাইডটা, ওই স্লাইডটা কিন্তু তোমাদের একেবারে মনে হচ্ছে ফাটাফাটি সাজেশন, যে সৃজনশীল কোন গল্প পড়লে কোন কবিতাটা পড়লে এইটা থেকে আসবে, এর বাহিরে আসবে না। এই ফাটাফাটি সাজেশনটা পাবা ক্লাসের শেষে, ঠিক আছে? মানে ক্লাসের শেষে বলতে ক্লাসের সর্বশেষ স্লাইডে। তো যারা ক্লাসটা করতেছো ধৈর্য ধরে করো, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত না থাকলে এটা মিস করে বসে থাকবে। তো তোমাকে ক্লাসটা কি শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে? ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে। যদি শেষ পর্যন্ত না থাকো তাহলে কি? তাহলে পাবা না। তো শেষ পর্যন্ত থাকতে হবে। তো যেটা বললাম যে বিদ্রোহী, এই বিদ্রোহী কবিতাটাকে আমরা জাস্ট দুইটা পয়েন্ট পড়বো। একটা হচ্ছে কবির যে বিদ্রোহী সত্তা, আর একটা হচ্ছে কঠোরতা কোমলতার যুগপৎ অবস্থা। অর্থাৎ কি কবির যে বিদ্রোহী সত্তা, ঠিক আছে, সবকিছু ভেঙে ফেলবেন, সবকিছু চারকার করে দেবেন, সবকিছু ধ্বংস করে দেবেন। তো এই সবকিছু ধ্বংস করে দেওয়ার যে একটা ব্যাপার, যে হ্যাঁ অন্যায়কে আর রাখবেন না, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। তো ওই সত্তাটা যদি কোনো কবিতা ফুটে ওঠে সেটা হচ্ছে বিদ্রোহীর সাথে মিল রয়েছে। তারপর হচ্ছে কঠোরতা এবং কোমলতা, এই দুইটার যে একটা অবস্থান, এই দুইটার অবস্থানও কোথায়? এই দুইটার অবস্থানও কি এইখানে ফুটে উঠছে, এখানে কি ফুটে উঠছে। বুঝতে পারছি আশা করি। একদম হচ্ছে FRB 3.0 কাছে ক্লাস পাবো কিনা? FRB 3.0 করছে তোমরা ক্লাস পাবা, অবশ্যই যে ক্লাসগুলো বাকি আছে এই ক্লাসগুলো পাবা না তো এমন কোনো কথা না, সব ক্লাস পাবা, ঠিক আছে, সব ক্লাস পাবা। আচ্ছা, তো এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো, একটু স্ক্রিনশট নিয়ে নেই এই দুইটা পয়েন্টের, যে বিদ্রোহী কবিতার যে কবি বিদ্রোহী সত্তা, কঠোরতা, কোমলতা, জাস্ট এই দুইটা পয়েন্ট, আর এই দুইটা পয়েন্ট পড়লেই হবে, এনাফ। এবার দেখো পরবর্তী প্রতিদান একটা কবিতা আছে না তোমাদের? এই যে প্রতিদান, এই প্রতিদান একটা কবিতা আছে না? প্রতিদান একটা কবিতা জাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে পরোপকার। সেটা হচ্ছে কি? পরোপকার। এই পরোপকারটা পড়লেই এনাফ। পরোপকারটা বললে কি? এনাফ। পরোপকারটা বললে কি? এনাফ। কি বললাম? যে প্রতিদান যে কবিতাটা আছে তোমাদের, এই প্রতিদান কবিতা কি পড়বো আমরা? পরোপকার পড়বো। কি পড়বো? পরোপকার। কি পড়বো? পরোপকার। জাস্ট এই প্রতিদান কবিতা মানে কি? মানে হচ্ছে কি, তুমি আমারে যাই দাও, তুমি আমারে কষ্ট দাও, তুমি আমারে যন্ত্রণা দাও, তুমি আমারে দুঃখ দাও, তুমি আমারে সবকিছু দাও, কিন্তু আমি হৃদয়, অর্থাৎ কি আমি হৃদয় না, মানে এই কবিতায় যা আছে তোমাকে ভালোবাসাই দিবে, অর্থাৎ কি তোমার পাশেই থাকবে অলওয়েজ। তো তোমার পাশে থাকা মানে কি? পরোপকার করো। তো এই পরোপকারটা এই কবিতায় ফুটে উঠছে। তোমার যদি এই কবিতা থেকে কোনো সৃজনশীল আসে, তাহলে তোমার এই পরোপকার ছাড়া আর কিছু দিবে না। কি বললাম? যদি এই কবিতা থেকে তোমাকে সৃজনশীল দেয় তাহলে কি দিবে? তাহলে এই পরোপকার দিবে, এটা ছাড়া কি কখনোই দিবে না। তাহলে তুমি মাথায় রাখবা এখান থেকে কি দিবে? পরোপকার, ঠিক আছে? তুমি আমারে কষ্ট দাও, তোমরা ক্লাস শেয়ার করলে করো, আর শেয়ার না করলে নাই, তোমরা মেনশন দিলে দাও, না দিলে নাই, কিন্তু আমি তোমাদের দিকেই ভালোবাসা দেবো, অর্থাৎ আমি তোমাদের দিকেই এত সুন্দর স্লাইড দিব, এত সুন্দর সাজেশন দিব, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি। কারণ কি? আমি তোমাদেরকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি তোমাদেরকে, ঠিক আছে? এবার দেখো পরবর্তীতে, তাহারে এই পরে মনে স্বজন হারানোর বেদনা, প্রিয়জন হারানোর কি বেদনা, ঠিক আছে না? স্বজন হারানোর বেদনা। এই গল্প থেকে, অর্থাৎ কি এই তাহারে পরে মনে কবিতা থেকে যদি কোনো কিছু আসে তাহলে সেটা আসবে কি? প্রিয়জন হারানোর বেদনা। সৃজনশীলের কিউ ওয়ার্ড, অর্থাৎ কি এই গ আর এই গ, এই গ এবং এই গ কি আসবে? প্রিয়জন হারানোর বেদনা। মনে করতে বললো যে পাবেল ভাই আর বউ মারা গেছে, তো পাবেল ভাইয়ের বউ মারা গেছে, এখন পাবেল ভাই কি সারাদিন কান্নাকাটি করে, ঠিক আছে, কায়না ধায়না, তোমাদের আইসিটি ক্লাস নিতেও আসে না। তার মানে এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে পাবেল ভাই, তারপরে আইসিটি ক্লাস নিতেও আসে না, সব কিছু অবস্থা দিকে একেবারে সিরিয়াস। তো
তো এই পাবেল ভাইয়ের মরা অবস্থা, তার মানে এই যে পাবেল ভাইয়ের মরা অবস্থা মানে কি, পাবেল ভাই প্রিয়জন হারাইছে। তো উদ্দীপকে যদি এরকম থাকে তাহলে যে উদ্দীপকে যে পাবেল ভাইয়ের সাথে কার মিল রয়েছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। না পাবেল ভাই তোমাদের আইসিটি ক্লাস নিবে, হ্যাঁ পাবেল ভাই কেউ মরে নাই, হ্যাঁ পাবেল ভাই কেউ মরে নাই, ঠিক আছে, জীবিত আছে ভাই, জীবিত আছে তো নাকি ভাই? কি কাজ কারবার এই জন্যই ভর্তি, বাংলা ভয়ঙ্কর, বাংলা পড়া এই জন্যই বাদ দিবা, বাংলা ছাড়া তো চলবেই না, জীবন চলবেই না, বুঝছো, বাংলা পড়তেই হবে মাস্ট, বাংলা ছাড়া জীবন চলে না। বলো চঞ্চল একটা ছেলে রে, এই কি স্বজন হারানোর বেদনায় নিয়ে গেল। ভাই কষ্ট দিয়ে দিলাম না। আচ্ছা পড়াইতে তো পড়াইবা, ঠিক আছে, আটটা আইসিডি ক্লাস আছে, ভালো আইসিডি ক্লাসটা করবা। আচ্ছা যাই হোক, তো এই যে দেখো পাবেল ভাই কিন্তু উত্তেজিত ভাবে চলে আসছে, তার মানে পাবেল ভাই কি মানে স্বজন হারাইছে কিনা এটা প্রুভ করতে চলে আসছে, না আমি স্বজন হারাই নাই। তো স্বজন হারানোর বেদনা যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে তাহারেই পরে মানে আশা করি বুঝতে পারছি নাকি। তো স্বজন হারানোর বেদনা, প্রিয়জন হারানোর বেদনা থাকা মানে কি, তাহারেই পরে মানে, এটা উদ্দীপকের সাথে মিল থাকবে, তাহারই পরে মানে ওকে চলো পরেটা 18 বছর বয়স, ব্যাঙ্গে চুড়ে সব কিছু তছনছ করে দেবো। তোমাদের যে বয়সটা, তোমাদের যে এখন বয়সটা, এই বয়সটা হচ্ছে কি 18 বছর, এই বয়সটা কি 18 বছর। আমরা যদি একটু দেখি যে মাত্র পাবেল ভাই সম্পর্কে বলতেছিলাম যে পাবেল ভাই কি করছে, পাবেল ভাই মনে করছে প্রিয়জন হারায় ফেলছে, তারপর কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আইসিটি ক্লাস নেওয়া বন্ধ করে দিচ্ছে। তো এই পাবেল ভাই তারপরে একটু পর কি ধুমধাম করে চলে আসছে, সবকিছু ব্যাঙ্গে চলে যে হৃদয় তুই আমার নামে অপবাদ দিচ্ছিস। তো ওই যে ব্যাপারটা, এটাই কি তারুণ্যের বিজয়, মানে কি এইখানে একটা স্পিড থাকবে যে হ্যাঁ এখন সবকিছু পারবো, এখন পারবো মানে এখন পারবো, এখন পারবো মানে কি এখন পারবো, এখন করবো মানে এখন করবো। তোমাদের যে বয়সটা তোমরা চাইলে সবকিছু সম্ভব। তুমি যে 60টা দিন আছে না তোমার, এই 60টা দিনে তুমি যদি নিয়মিত পরিশ্রম করো, তুমি যদি লেগে থাকো, তুমি যদি ধৈর্য ধরে তুমি লেগে থাকো, তাহলে তুমি ভালো করতে পারবা ইনশাল্লাহ। তুমি কি করতে হবে, তুমি বুকে হাত দিয়ে এখন থেকে শপথ করতে হবে। সবাই শপথ করে বুকে হাত দিয়ে যে আমি শপথ করিতেছি আজ থেকে নিয়মিত পড়াশোনা করব, আজ থেকে খাতা কলম নিয়ে বসবো, নিয়মিত ক্লাসগুলো করব, ভাইদের পেইড বেসের ক্লাসগুলো করব এবং নোট করব। বুকে হাত দিয়ে বলো, তাহলে তুমি ভালো করতে পারবা, ঠিক আছে, এগুলো বুকে হাত দিয়ে বলো তোমরা, এই পোলাপান বুকে হাত দিয়ে বলো, তাহলেই ভালো করতে পারবা। তো যেটা বললাম যে 18 বছর বয়স তারুণ্যের বিজয়, বললো যে মনে করছে মাহিন খান কি করছে, মাহিন খান মনে করছে পাহাড় জয় করে ফেলছে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছে, ঠিক আছে, দেশের যে অনিয়ম আছে এই অনিয়মের বিরুদ্ধে লড়াই করতেছে। তো এই যে অনিয়ম, এই যে দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, তো ওইটাই হচ্ছে কি, ওইটাই হচ্ছে এই তারুণ্যের বিজয়। তাহলে আমরা বলতে পারবো যে মাহিনের সাথে কি তারুণ্যের বিজয়ের অর্থাৎ 18 বছর কবিতার মিল রয়েছে। আশা করি বুঝতে পারছি। তো এই একটা স্ক্রিনশট নিয়ে নাও যে এটা থেকে আমরা কি মূল অর্থ দেখবো, তারুণ্যের বিজয়। কি দেখবো, তারুণ্যের বিজয়। মূল অর্থ কি দেখবো আমরা, তারুণ্যের বিজয়। আচ্ছা এবার আমি আবারও বলি যে একটা কথা আছে যে মুরগি যখন ডিম পাড়ে, তখন দেখবো যে মুরগি কি করে, চিল্লাপাল্লা করে। মুরগি যখন ডিম পাড়ে, ঠিক আছে, মুরগি যখন ডিম পাড়ে তখন কি মুরগি চিল্লাপাল্লা করে না? তো চিল্লাপাল্লা কেন করে, জানান দেয় যে আমি ডিম পারছি, সবাইকে জানান দেয় যে আমি ডিম পারছি। তো এই যে মুরগি ডিম পারলে জানান দিচ্ছে আমি ডিম পারছি, তারপর আমরা জানতেছি হ্যাঁ আসলেই তো ডিম পারছি। তো তোমাকে মাথায় রাখতে হবে আমাদেরও যে আমরা যে FRB 3.1 কোর্স নামে একটা কোর্স আছে, এটা যদি তোমাকে না জানাই তাহলে কি তুমি জানবা না। তো এর জন্যই FRB 3.1 কোর্স সম্পর্কে দুইটা কথা বলি। এই FRB 3.1 কোর্সে তোমাদের সজানু হারানু ভাই পাবেল ভাই আছেন আইসিটি নিয়ে, ঠিক আছে। তারপর তোমাদের যে আমাদের যে অপরিচিতা গল্পের নায়ক অনুপম, এই অনুপম অর্থাৎ কি বনি ভাইয়া আছেন তোমাদের বাংলা নিয়েও ইংরেজি নিয়ে। তারপর যে তোমাদের হ্যান্ডসাম বয় জাহিদ ভাইয়া আছেন বাংলা সেকেন্ড পড়তো নিয়ে। তারপর আমি হৃদয় ভাই তো কি নিয়ে, আমি হৃদয় ভাই আছে বাংলা প্রথম পড়তো নিয়ে আছে। তারপর এইখানে দেখো আমাদের একজাক স্যার ম্যামরা আছেন মানবিক বিভাগের ক্লাসগুলো নিয়ে। তো মোটামুটি ভাবে তোমরা আমাদের এই FRB 3.0 কোর্সে আমাদের ক্লাসগুলো অর্থাৎ কি কম্বো কোর্স 1490 টাকাতে পাচ্ছ। তারপরে হচ্ছে আমাদের গ্রুপ কোর্স পাচ্ছ 1490 টাকা, সবগুলো একসাথে নিতে চাইলে 2490 টাকা, ঠিক আছে। এইখানে কম্বো কোর্সের একটা সাবজেক্ট নিতে চাইলে 990 টাকা, আর এই জায়গায় যদি তুমি নিতে চাও গ্রুপ কোর্সের তাহলে 750 টাকা, ঠিক আছে। এবার দেখো পরবর্তীটা থেকে ফেব্রুয়ারির 1969 থেকে আমরা মাথায় রাখবো যে এই সবগুলা পয়েন্ট। এবার এটা থেকে কোশ্চেন আসবেই। ফেব্রুয়ারি 1969 থেকে প্রতিটা বোর্ডে কোশ্চেন আসবে। কি বলছে, ফেব্রুয়ারি 1969 থেকে কি প্রতিটা বোর্ডে কোশ্চেন আসবে। উদ্দীপক দিবে ভাষা আন্দোলন, উদ্দীপক দিবে 69 গণ অভ্যুত্থান, উদ্দীপক 24 গণ আন্দোলন। এইটা সবচেয়ে বেশি দিতে পারে। 24 যে গণ আন্দোলনটা, এই গণ আন্দোলনটা সম্পর্কে সবচেয়ে বেশি কোশ্চেন হতে পারে।
তো তোমাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের যে গণ আন্দোলন, কিছুদিন আগে যে গণ আন্দোলনটা হয়েছিল, এই কিছুদিন আগে যে গণ আন্দোলনটা হয়েছিল, এই গণ আন্দোলন সম্পর্কে কি সবচেয়ে বেশি কোশ্চেন আসতে পারে। তো ফেব্রুয়ারি 1969 সাথে উদ্দীপকের মনে হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে কোনো তথ্য দিয়ে দিল, তার মানে সেটা কি ফেব্রুয়ারি 1969 মিল। যদি দেওয়া আছে 69 গণ অভ্যুত্থান, তাহলে সেটা ফেব্রুয়ারি 1969 সাথে মিল। দেওয়া আছে 24 গণ আন্দোলন, তাহলে সেটা কার সাথে মিল? ফেব্রুয়ারি 1969 এর সাথে মিল। তার মানে কি এই ফেব্রুয়ারি 1969 মানে কি? ফেব্রুয়ারি 1969 মানে আছে এই তিনটা টপিক, এই তিনটা কিওয়ার্ড, এই তিনটা মূলওয়ার্ড, এই তিনটা মূলওয়ার্ড থাকা মানে কি ফেব্রুয়ারি 1969। আশা করি বুঝতে পারছি। ফেব্রুয়ারি 1969 মানে কি? সবাই একটু কমেন্ট করি। ফেব্রুয়ারি 1969 মানে হচ্ছে এই তিনটা মূলওয়ার্ড। এই তিনটা মূলওয়ার্ড যদি মাথায় রাখো তাহলে মনে করছে ভালো করতে পারবো। ফেব্রুয়ারি 1969, ঠিক আছে? এরপরে দেখো আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে? আমি কিংবদন্তির কথা বলছি থেকে এই তিনটা ওয়ার্ড রাখবা। আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তির কথা বলছি আমি এসে বাঙালির যে জীবন সংগ্রাম, বাঙালি যে প্রাচীনকাল থেকে সংগ্রাম করে গেছে, ঠিক আছে? ওই যে বাঙালিদের যে জীবন সংগ্রামটা, এই বাঙালিদের যে জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রাম সম্পর্কে এই কবিতায় তুলে ধরছে। আমি কিংবদন্তির কথা বলছি। উদ্দীপকে থাকলো বাঙালি জীবন সংগ্রাম, অত্যাচারের ইতিহাস থাকলো। এই যে অত্যাচারের ইতিহাস, আমি বললাম কি, মনে করো যে আমি সাপোজ তোমরা মনে করো যে হৃদয় ভাই ক্লাস নিতেছে, হুট হাট করে আয়সা পাবেল ভাই ঢুকে যায়, বারবার ঢুকে যায়, আসা ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা শুরু করে, এই হৃদয় ক্লাস নিতে পারবে, বাংলা কোনো ক্লাস ছিল। এই যে একটা অত্যাচারী মনোভাব পাবেল ভাই, ঠিক আছে? মনে করছে এমন করে ধুমধাম করে ঢুকে গেল, ঠিক আছে? আয়সা আবার আমাকে একেবারে দূরে সরাই দিচ্ছে যে হৃদয় বাংলা কোনো ক্লাস নিচ্ছে, এটি আছে একটু পরে আইসিটি ক্লাস আছে। তো ওই যে মনোভাবটা, অত্যাচারী একটা মনোভাব পাবেল ভাই আমাকে টাকার জন্য দিচ্ছে না। তো এই যে অত্যাচারী মনোভাব, এইরকম যদি অত্যাচারী মনোভাব যদি কোথাও আসে, তাহলে সেটা চিন্তা করবে যে এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি থেকে আসছে, কি আসছে? আমি কিংবদন্তির কথা বলছি থেকে আসছে। কোথা থেকে আসছে? ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি থেকে আসছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এবার দেখি পোলাপান তোমরা ক্লাসটা শেয়ার দিচ্ছ না, আবার কি পোলাপান মেনশনও করতেছো না, ঠিক আছে? শেয়ার না দিতে পারলে বন্ধুদের মেনশন করো, মেনশন তো করা যায়, ঠিক আছে না? বন্ধুদের মেনশন করো 1 মিনিট, এই সবাই বন্ধুদের মেনশন করো 1 মিনিট, ঠিক আছে? সবাই বন্ধুদের মেনশন করো, সবাই বন্ধুদের মেনশন করো সবাই 1 মিনিট। অত্যাচারী পাবেল ভাইয়া, রাইট? তোমাদের স্বজন হারানো বেদনা, ঠিক আছে? প্রিয়জন হারানোর বেদনা আছে পাবেল ভাইয়া, ঠিক আছে? মনে করো যে একেবারে প্রিয়জন হারিয়ে কি অবস্থা সিরিয়াস, তারপর আবার এই অত্যাচারীও কি পাবেল ভাইয়া, বুঝছো? আর এসে দেখি অনুপমকে বনি ভাইয়া। আচ্ছা এবার দেখি তো এই 24 গণ আন্দোলন সম্পর্কে আসলে সেটাও কি আমি কিংবদন্তির কথা বলছি। বাঙালি জীবন সংগ্রাম আসলো, তাহলে কি আমি কিংবদন্তির কথা বলছি। আশা করি কি ক্লিয়ার? এই ক্লিয়ার না? এ পর্যন্ত কি বুঝতে পারছি? এই পর্যন্ত কি বুঝতে পারছি? হ্যাঁ, আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে। এবার দেখি এবার হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উপন্যাস, সেই উপন্যাসটার নাম কি? লাল সালু। যে এই উপন্যাসটার নাম কি? লাল সালু। মনে করছে এইটার মধ্যে 3টা পয়েন্ট, একটা হচ্ছে ভণ্ড ধর্ম ব্যবসায়ী, আরেকটা হচ্ছে কুসংস্কার, আরেকটা হচ্ছে আকাশের প্রচেষ্টা, আরেকটা হচ্ছে রহিমা এবং কি জমিলা। এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। এখান থেকে কি 4টা পয়েন্ট মনে রাখতে হবে। কি পয়েন্ট? এটা হচ্ছে ভণ্ড ধর্ম ব্যবসায়ী, আর কি কুসংস্কার, আর কি আকাশের প্রচেষ্টা, আর কি রহিমা এবং কি জমিলা। এই 4টা পয়েন্ট কি মনে রাখতে হবে। এখান থেকে কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট, ঠিক আছে? আমরা বললাম যে মনে করে যে কি করলো, যে কুমিল্লা একবার বেড়াতে গেলাম, উদ্দীপকটা এরকম থাকলো যে হৃদয় ভাইয়া কুমিল্লায় বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে দেখে যে পাবেল নামক এক বন্ডপীরের আবির্ভাব করছে। কি করতেছে? পাবেল এক বাজারে বসে, ঠিক আছে? পাবেল নামক এক বন্ডপীর বাজারে বসছে, আর বাজারে বসে একটা তবজি করতেছে, আর মনে করছে হুক্কা হু বলতেছে। তো ওই যে এটা বললো, তারপর আমি যা জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ পাবেল ভাই আপনি এখানে কি করেন, তো আমাকে কোনো পাত্তাই দিল না। দেখলাম যে অনেকে এসে ওনাকে ভক্তি টক্তি করতেছে। তো এই যে একটা ভাবচাপ, তো ওইটা যদি এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ভণ্ড ধর্ম ব্যবসায়ী। এটাই হচ্ছে কি এই উদ্দীপকটা এরকম যদি থাকে যে উদ্দীপকে এই পাবেল ভাইয়ের সাথে কার মিল আছে, তাহলে বলতে পারো যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী লাল সালুর সাথে মিল আছে, ঠিক আছে? এই উপন্যাসটা কার সাথে মিল আছে? তখন আমরা ভাববো যে হ্যাঁ এটাই হচ্ছে লাল সালুর সাথে মিল আছে। আশা করি বুঝতে পারছি। তার পাশে কুসংস্কার, এই যে আমরা যে মনে করছি পাবেল ভাইরে সবাই বিশ্বাস করলো, এই যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী, আর এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী কি সবাই বিশ্বাস করতেছে। তো এই মনে এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীকে বিশ্বাস করা মানে কি এটাও একটা কুসংস্কার। এই যে মনে যে ভণ্ড ধর্ম ব্যবসায়ীকে আমরা বিশ্বাস করতেছি, বিশ্বাস করাটাও কি একটা কুসংস্কার। এই কুসংস্কারটা এখানে ফুটে উঠছে। অর্থাৎ সমাজে দেখবা এখনো অনেক মানুষ আছে যারা কিনা এই মাজার এই সেই হাবি দাবিকে কি বিশ্বাস করে না? অনেকেই কিন্তু বিশ্বাস করে না? মাজার টাজারকে বিশ্বাস করে না? অনেকেই করে, ঠিক আছে? তো এইটা করা যাবে না, এটা হচ্ছে কুসংস্কার। তারপরে আকাশের যে প্রচেষ্টা, আকাশ সবসময় কি বিরোধিতা করছিল, ঠিক আছে? এই যে লাল সালু উপন্যাসের এই যে ভণ্ড পাবেল ভাইয়া আমাদের, ঠিক আছে? এই ভণ্ড পাবেল ভাইয়ের সম্পর্কে কি বিরোধিতা কে করে? এই আকাশ করে। তো এই আকাশের যে একটা বৃথা প্রচেষ্টা, আকাশ কিন্তু প্রচেষ্টা করছে। তারপর যে চরিত্র ছিল 2টা, রহিমা আর একটা কি জমিলা। রহিমা কি অলওয়েজ কি ভয় পাইতো, কিন্তু জমিলা ভয় পাইতো না। জমিলা এসে কি সাহসী চরিত্র ছিল, তো এই 2টা চরিত্র সম্পর্কে তোমাদের থাকতে পারে। তো এই লাল সালু থেকে টোটাল যদি লাল সালু থেকে কোনো কিছু আসে তাহলে এই 4টা পয়েন্ট থেকে কোশ্চেন হবে।
এই 4টা পয়েন্ট থেকে কোশ্চেন হবে। কি বললাম? লাল শূন্য থেকে এই গ এবং গ নং প্রশ্নের জন্য এই 4টা পয়েন্ট। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, 4টা পয়েন্ট। এই দেখো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই 4টা পয়েন্ট, ঠিক আছে? 4টা পয়েন্ট সবাই একটু কি স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও এই 4টা পয়েন্ট, ঠিক আছে? 4টা পয়েন্ট সবাই একটু। এবার চলো আমরা চলে যাবো এবারে সিরাজউদ্দৌলা। তোমাদের যে নাটক, তোমাদের যে একটা নাটক আছে, নাটকটা বিশাল বড় না? নাটকটা কিন্তু বিশাল বড় কাহিনী না? অনেক ইতিহাস, কিছুই লাগবে না, তুমি জাস্ট এই 3টা পয়েন্ট মনে রাখবা। তোমার কি অনেক ইতিহাস, এই সেই হাবিজাবি ইতিহাস হাবিজাবি তোমাকে লাগবে না, ঠিক আছে? তো ইতিহাস হাবিজাবি লাগবে না, তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা কি দেশের সাথে প্রতারণা, আর একটা হচ্ছে ব্যক্তিগত প্রতারণা, আর একটা হচ্ছে দেশপ্রেমিক। দেশের সাথে প্রতারণা, তারপর হচ্ছে ব্যক্তিগত প্রতারণা, আরেকটা কি দেশপ্রেমিক। দেশের সাথে প্রতারণা কে করছিল? এই যে দেশের সাথে প্রতারণা করলে মির্জাফর, এই মির্জাফর কি করছিল? মির্জাফর দেশের সাথে প্রতারণা করছিল। তো এই মির্জাফর দেশের সাথে প্রতারণা করছিল, তোমার এই পয়েন্টটা থেকে আসবে, ঠিক আছে? তোমার উদ্দীপকে এমন একটা উদ্দীপকে দেওয়া থাকবে যে পাবেল নামক একজন ব্যক্তি ছিল, আর এই পাবেল নামক ব্যক্তি কি করছে? বনি নামক একজন ব্যক্তির সাথে কি প্রতারণা করছে, ঠিক আছে? তো এই যে পাবেল ভাই কি করলো, এই যে উদ্দীপকটা এরকম দেওয়া থাকলো যে পাবেল ভাই বনি ভাইয়ের সাথে কি প্রতারণা করলো, বনি ভাইকে মনে করছে দুইজনে মিলে কি করছে? ঢাকা গেছে। তো মনে করছে ঢাকা যাওয়ার পরে এই পাবেল ভাইয়ের ভাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু এই ভাড়া পাবেল ভাই না দিয়া বাস থেকে নেমে চলে গেছে। চলে যাওয়ার পর বনি ভাই তো বিশ্বাস করে বাসে বসে রয়েছে যে পাবেল এসে ভাড়া দিবে, কিন্তু এই ভাড়া কিন্তু আর পাবেল ভাই আয়সা দেয় নাই, বনি ভাইকে বসায় রাখছে। তখন বনি ভাইয়ের কাছে টাকা নাই, বনি ভাই কি করবে? বসিয়ে রয়েছে। তখন বাস ড্রাইভার বলতেছে টাকা দেন না কেন? তো টাকা তো দিবে না, কোথেকে দিবে? টাকা তো নাই, আর পাবেল ভাই তো চলে গেছে, বনি ভাইয়ের সাথে প্রতারণা করে। তো তখন এই বনি ভাইকে এই বাস ড্রাইভার ধরে কি মারলো দিলে, ঠিক আছে? তো ওই যে একটা প্রতারণা করলো, এরকম যদি প্রতারণা থাকে দেশের সাথে, যদি প্রতারণা থাকে, তাহলে সেটা কি? তাহলে সেটাই হচ্ছে কি সিরাজউদ্দৌলা নাটক। এক কথায় কোনো কিছু নিয়ে যদি মনে করছে দেশের সাথে প্রতারণা, যেটা মির্জাপুরের যে কাহিনীটা করছিল, ঠিক আছে? মির্জাপুর, তারপর গসিটি বেগম যে ছিল, এই যে গসিটি বেগম উনারা যে দেশের সাথে প্রতারণা করছে, তো ওই রকম যদি প্রতারণা করে কিছু থাকে, তাহলে সেটা আমরা বুঝবো কি দেশের সাথে প্রতারণা করা, মানে কি এটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তারপরে সে থাকে ব্যক্তিগত প্রতারণা, ব্যক্তিগত প্রতারণা দিকটা যদি ফুটে ওঠে, তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তারপরে দেশপ্রেমিক, এই যে নবাব সিরাজউদ্দৌলা দেশের জন্য এত কিছু করলো, এত ভালোবাসলো দেশকে, কিন্তু দেশকে ভালোবাসার পরেও কি দেশের যে ব্যাপারটা, দেশের যে প্রতি লাস্ট পর্যন্ত কি দেশের জন্য মারাও গেল, তো ওইটা যদি ফুটে ওঠে, তাহলে এটা আমরা বুঝবো সিরাজউদ্দৌলা। তো এই 3টা পয়েন্ট, জাস্ট এই 3টা পয়েন্ট সবাই স্ক্রিনশট নিয়ে নাও, যে এই 3টা পয়েন্ট যদি মনে রাখে, তাহলে সিরাজউদ্দৌলা হয়ে যাবে। এবার তোমাদের বহুল কাঙ্ক্ষিত সাজেশন, যে ভাইয়া এত কিছু তো বললেন, এত কিছু তো করলেন, ঠিক আছে? তো এত কিছু বলার পরেও, এত কিছু করার পরে এবার আমি পড়বোটা কি? এই জায়গাটাতে আমি পড়বোটা কি? তো এই জায়গাটাতে তুমি কি পড়বা ওইটা দেখবো। এবারে বহুল কাঙ্ক্ষিত ব্যাপার স্যাপার, যে এই যে ফাইনাল সাজেশন চলে আসছে, আমাদের ফাইনাল সাজেশন চলে আসছে, চলো ফাইনাল সাজেশন, ঠিক আছে? ফাইনাল সাজেশন দেখো, গদ্যের ফাইনাল সাজেশন দিলাম 4টা, কবিতার ফাইনাল সাজেশন দিলাম 4টা। এইগুলা পড়লে এনাফ, কালাস, আর কিছু লাগবে না। এগুলা পড়লে কি এনাফ, এগুলা পড়লে কি কালাস, আর কি লাগবে? আর কিছু লাগবে না। জাস্ট কি পড়বো আমরা? এই গদ্যের ফাইনাল সাজেশন পড়বো, তারপর কি কবিতার ফাইনাল সাজেশন পড়বো। নাটক উপন্যাস আছে, যা আছে তাই, নাটক উপন্যাস তোমার যা থাকবে তাই পড়বো, যা আছে তাই, অর্থাৎ কি নাটক এবং উপন্যাস, এখানে কি কোনো সাজেশন দেওয়ার কিছু নেই, ঠিক আছে? এই নাটক এবং উপন্যাস যা আছে তোমরা তাই পড়বা। জাস্ট এখানে কি এই গদ্যের ফাইনাল সাজেশন এবং কবিতার ফাইনাল সাজেশনে আমরা পড়বো অপরিচিতা পড়বো, বিলাসী পড়বো, মানব কল্যাণ, মাসিপিসি, এই 4টা পড়বো। অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, মাসিপিসি। কি পড়বো? অপরিচিতা, তারপর কি বিলাসী, তারপর কি বললাম? তারপর হচ্ছে মানব কল্যাণ, তারপর কি বললাম? মাসিপিসি। এই 4টা পড়বো, অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, মাসিপিসি, এই 4টা পড়বো। আর এই কবিতাটাকে কোনগুলা পড়বো? সোনাতরী পড়বো, বিদ্রোহী পড়বো, 18 বছর বয়স পড়বো, ফেব্রুয়ারি 1969 পড়বো। দ্যাটস এনাফ। এর বাইরে একটা কিছু লাগবে না, এবার কথা আছে তোমাদেরকে আরো একটু ব্যাংকের সাজেশনটা দিয়ে দিই। তোমাদের যারা মনে হচ্ছে রাজশাহী বোর্ডে আছে, রাজশাহীতে যারা আছে, রাজশাহী বোর্ড, তো রাজশাহী বোর্ড সবার ক্ষেত্রে এটা রাজশাহী বোর্ডে আছে। তো রাজশাহী বোর্ডে দেখলা তোমরা গত বছর অপরিচিত থেকে প্রশ্ন আসছে, তাহলে এই বছর অপরিচিত থেকে প্রশ্ন আসবে না, শেষ। আরেকটা পড়তে হবে, বিলাসী থেকে গত বছর প্রশ্ন আসছে, বিলাসী পড়তে হবে না। মানব কল্যাণ থেকে আসছে, পড়তে হবে না। মাসিপিসি থেকে আসছে, পড়তে হবে না। তার মানে এইগুলা বাদ দিয়ে যেগুলো বাকি রয়েছে এগুলো পড়বো। আশা করি বুঝতে পারছি। তো এবার দেখো সোনার তরী, সেম কথা, কোনো একটা বোর্ডে মনে হচ্ছে সোনার তরী আসছে, এই যে মনে করছে ঢাকা বোর্ড, এই ঢাকা বোর্ডে সোনার তরী আসছে, তাহলে তোমার এবার আর সোনার তরী পড়তে হবে না।
তোমার বিন্দু এটা আসছিল, এবার আর পড়তে হবে না। 18 পেজ আসছিল, পড়তে হবে না, আসছিল পড়তে হবে না। কিন্তু ওভারঅল মিলায়া তোমার এইগুলা থেকে আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। এক কথায় ওভারঅল মিলায় আমি যদি বলি যে হ্যাঁ কোশ্চেনটা করতে গিয়ে করবে, আমি যদি বলি যে কোশ্চেনটা করতে গিয়ে করবে, কোন জায়গাটা থেকে করবে, তাহলে আমি বলবো ওভারঅল মিলায় এই জায়গাটা থেকে কোশ্চেনটা করবে, এর বাইরে কোশ্চেন করবে না। এর বাইরে কি কোশ্চেন করবে না, এটা হৃদয় ব্যয়ের কথা, হৃদয় ব্যয়ের কথাই। এটা কোন বোর্ডের সাজেশন? সকল বোর্ডের, সকল বোর্ডের সাজেশন, এটা সকল বোর্ডের সাজেশন, এটা সকল বোর্ডের। আচ্ছা তুই সব বোর্ড মিলায় এটা কোন বোর্ডের সাজেশন না, সব বোর্ড মিলায়। সাইড প্লিজ, ওকে সাইডে আসলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, হৃদয় ব্যয়ের সাইডে আসলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা যে গদ্য হয়েছে কি অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, মাসিপিসি। তারপর বললাম কি কবিতা আছে সোনার তরী বিদ্রোহী, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। সব বোর্ডে সেম। আর আমাদের যারা পেইড বেসে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, তাদের জন্য তোমার স্পেশাল থাকতেই থাকবে, ঠিক আছে, অ্যানালাইসিস করার বিষয় থাকতেই থাকবে। এটা তো মনে করে যে আমাদের যারা পেইড বেসে ভর্তি হবা। তো পেইড বেস সম্পর্কে যদি তোমাদের আরো একটু বলি, এমসিকিউ সম্পর্কে পরে বলতেছি, জাস্ট এই পেইড বেসের সম্পর্কে একটু শোনো। তো আমি আগে বললাম যে প্রসার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়েশা ইসলাম ধর্মের কথা প্রচার না করতেন, তাহলে কখনোই ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানতাম না, ঠিক আছে। তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম ধর্মে এসে প্রচার করছিল, বিদায় আমরা যাচ্ছিলাম। তো আমাদেরও সেম কথা যে এফআরবি 3.0 কোর্স সম্পর্কে যদি তোমাদেরকে না জানাই, তাহলে তোমরা জানবা না। তো এই এফআরবি 3.0 কোর্সের সম্পর্কে এর জন্য আমি বলতেছি তোমাদেরকে, ঠিক আছে। কিসের জন্য বলতেছি? এই যে দেখো এফআরবি 3.0 কোর্সে কি পাবা না সেটা বলো, সবকিছু পাবা, এ টু জেড সবকিছু পাবা। এফআরবি 3.0 কোর্সে এমন কোনো কিছু নাই তুমি পাবা না। এই এফআরবি 3.0 কোর্স তুমি বাংলা, ইংরেজি, আইসিটি পাচ্ছ, বাংলাদেশের যে মানবিকের জন্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের ক্লাস পাচ্ছ। আর টাকাও তেমন বেশি না। এই বাংলা কম্বো কোর্সে যদি তুমি ভর্তি হও 1490 টাকা মাত্র। আর যদি তুমি এই মানবিকে ভর্তি হও 1490 টাকা মাত্র। বান্ডেল কোর্স ওভারঅল সব মিলাই যদি ভর্তি হও, তাহলে 2490 টাকাতে ভর্তি হতে হবে। সিঙ্গেল একটা কোর্স যে আমি শুধু বাংলা ক্লাসটা করবো, হৃদয়ের বাংলা ক্লাস ভালো লাগে, হৃদয়ের বাংলা ক্লাসটা পড়বো, তাহলে বাংলা ক্লাস করো 990 টাকা দিয়ে, ঠিক আছে। অর্থাৎ যদি তুমি চিন্তা করো যে কি চিন্তা করলাম যে স্বজন আর বেদনা, যে পাবেল ভাইয়ের ক্লাস করবো, তো পাবেল ভাইয়ের ক্লাস করবা, একটা ক্লাস করবা 990 টাকা। তুমি মনে যে আমাদের নায়ক অনুপমের ক্লাস করলাম, অর্থাৎ কি বনিয়ামিন ভাইয়ের ক্লাস করলাম 990 টাকা। এই দিক দিয়ে মনে হচ্ছে সিঙ্গেল কোর্স মানবিকের একটা ক্লাস 750 টাকা। তো এই হচ্ছে আমাদের কি টাকা পয়সার ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো তোমরা যারা ক্লাসটা আমার যে ক্লাসটা করছো, আজকে যে ক্লাসটা করলাম, দেখলে তো কিওয়ার্ডগুলো কি দিলাম, এই যে কিওয়ার্ডগুলো দিলাম, এইরকম অ্যানালাইসিস করা প্রতিটা ক্লাস থাকবে আমাদের। তো অ্যানালাইসিস করা যেহেতু প্রতিটা ক্লাস থাকবে, আমি চাইবো তোমরা প্রতিটা আমাদের পেইড বেসে ভর্তি হলে, আর আমাদের পেইড বেস সম্পর্কে তোমরা কল্পনাও করতে পারবে না যে কতটুকু পরিমাণে দিই। আমি তোমাদেরকে এক কথাই বলতে পারি যে নির্দ্বিধায় তুমি নির্ভয়ে আমাদের এই পেইড বেসে ভর্তি হতে পারো। এমন ক্লাস তুমি আমাদের পেইড বেসে ক্লাস করলে 60 দিনে আমি তোমাদের উপযুক্ত করে দেবো, এতটুকু শিওর থাকতে পারো, ঠিক আছে। এটা কি এইচএসসি 25-26 জন্য না, এটা 25-26 উভয়ের জন্য। 25 ব্যাচের করতে পারবে 26, প্রথমে আমরা 25 ব্যাচের সিলেবাসটা কমপ্লিট করে তারপর আমরা 26 ব্যাচ কমপ্লিট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো নাকি? কারো কোনো কোয়েশ্চন আছে? হ্যাঁ ভাইয়া, আমেরিকা বোর্ডের জন্য দেন রে, ঠিক আছে, সমস্যা নেই, আমেরিকা বোর্ডের জন্য পাবা। ওভারঅল সব বোর্ডে সব বোর্ডের ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা কেমন লাগলো এবং আমাদের এই 36 ঘন্টার জার্নির মধ্যে তোমার কি মনে হইতেছে? ঈদ একটা ভাব আসতেছে না? তো ঈদ ফিলটা কেমন লাগলো তোমার, অবশ্যই আমাদেরকে হ্যান্ড নোট গ্রুপে জানাই দিবা, ঠিক আছে। ভালো থাকো সবাই, টাটা, আল্লাহ হাফেজ।